হঠাৎ করে আমার চাচাতো বোন শিউলি আমার সামনে তার জামা কাপড় খুলে পুরো নগ্ন হয়ে যায়। তার এমন কাণ্ড দেখে আমি হতবাক হয়ে গেলাম। সাথে সাথে নিজের চোখ বন্ধ করে বললাম, এসব তুই কি করছিস? আমি তোর ভাই, প্লিজ এমন করিস না। বাসায় কেউ আমাদের এইভাবে দেখলে কি ভাববে? যে যাই ভাবে ভাবুক, তাতে আমার কিছু আসে যায় না। আমি তোকে ভালোবাসি। আমি তোর জন্য সব কিছু করতে পারি। তুই শুধু আমার। দেখ আমার মধ্যে কি নেই। আমি তোকে আমার শরীর দিয়ে দিলাম। শিউলির কথা শুনে আমি তার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। থাপ্পড় খেয়ে শিউলি তার জামা কাপড় ঠিক করে নেয় আর খাটের উপরে বসে কান্না করতে শুরু করে দেয়। আমি শিউলিকে বললাম, আমি তোকে নিজের ছোট বোনের মতো দেখি। আর তুই কি না? ছি। আর তুই কি জানিস না আমি স্নেহাকে কতটা ভালোবাসি? আমি তোকে স্নেহার সাথে কোনোভাবেই সহ্য করতে পারি না। আমি চাই তুই শুধুই আমার হয়ে থাক। তুই আমার না হলে আমি তোকে আর কারোর হতে দেব না। এই কথা বলেই শিউলি এবার নিজের ঠোঁটে লিপস্টিক নিজের হাত দিয়ে পুরো ঠোঁটে লেপ্টে দেয় আর তার জামার হাতা টান দিয়ে ছিঁড়ে ফেলে। আমি নির্বাক হয়ে তাকিয়ে রইলাম শিউলির দিকে। আমি বললাম, এসব কি করছিস তুই শিউলি? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? হুম, আমার মাথা খারাপ হয়ে গেছে। এখন দেখ আমি কি করি। এই কথা বলে শিউলি জোরে জোরে চিৎকার করতে শুরু করে দেয়। শিউলি চিৎকার শুনে সবাই দরজার সামনে চলে আসে। আমি দরজার দিকে এগিয়ে যেতেই শিউলি আমাকে একটা টান মেরে খাটের উপর ফেলে দিয়ে শিউলি দরজা খুলে দেয়। আর দরজা খুলে দেখে আমার আব্বু আম্মু আর শিউলির আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। শিউলি গিয়ে তার আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দেয়। আর সবাই রুমের দিকে তাকিয়ে দেখে আমি রুমের ভিতরে। সবাই আমার দিকে খারাপ নজরে তাকিয়ে আছে। আমি আমার বাবার কাছে গিয়ে বললাম, আব্বু, আমি কিছু করিনি, বিশ্বাস করো। আমি এই কথা বলার সাথে সাথে আমার আব্বু আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে আব্বুর দিকে তাকিয়ে রইলাম আর আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করে দিল। এই প্রথম আমার আব্বু আমার গায়ে হাত তুললেন। এবার শিউলির আব্বু শিউলির মাথায় হাত রেখে বলল, কিরে মা, কি হয়েছে? ঈশান তোর সাথে কি করেছে? শিউলি মিথ্যা কান্না করতে করতে বলল, আবু, ঈশান ভাইয়া আমাকে বলল তার জন্য এক গ্লাস পানি নিয়ে আসতে। আমি পানি নিয়ে আসতেই ঈশান ভাইয়া রুমের দরজা বন্ধ করে দেয়। এই কথা বলে শিউলি তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দেয়। আমি শিউলিকে বললাম, দেখ বোন, তুই কেন মিথ্যা কথা বলছিস আমার নামে? তুই সত্যিটা বল সবার কাছে। আমি তোর সাথে কোনো খারাপ কিছু করিনি। শিউলির আম্মু শিরিন বলল, ছি ঈশান, আমি কখনো ভাবতে পারিনি তুমি আমার মেয়ের এত বড় ক্ষতি করার চেষ্টা করবে। আমি তো তোকে সবসময় নিজের ছেলের মতো দেখে আসছি, আর সেই তুই আমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করলি। কাকে বিশ্বাস করুন, শিউলি মিথ্যে কথা বলছে। আমি শিউলির সাথে কোনো খারাপ কিছু করতে চাইনি। আমি তোকে নিজের ছোট বোনের মতোই দেখি। তাহলে আমি কেন ওর ক্ষতি করার চেষ্টা করব? আমার কথা শেষ হওয়ার আগেই আব্বু আমার কলার টান দিয়ে বলল, তুই কি বলতে চাইছিস? একটা মেয়ে ইচ্ছে করে তার ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলছে? তোকে নিয়ে একটা সময় আমি আর তোর মা সবার কাছে গর্ব করতাম, আর তুই কিনা, ছি, ভাবতেও আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। হ্যাঁ আব্বু, ও সব মিথ্যা কথা বলছে, বিশ্বাস করো আমাকে। উল্টো ও, আমি আর কিছুই বলতে পারলাম না। আমি এখানেই স্তব্ধ হয়ে গেলাম, কারণ আমি জানি এখন আমি যাই বলি না কেন কেউ আমার কথা বিশ্বাস করবে না। এবার আব্বু একটা লাঠি নিয়ে এসে আমাকে মারতে শুরু করে দেয়। আমার মার খাওয়া দেখে আমার আম্মুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি আর ব্যথা সহ্য করতে না পেরে আব্বুর পা ধরে বললাম, আব্বু, আমি কিছুই করিনি, আমাকে আর মেরো না, আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু আব্বু আমার কথা কানে না নিয়ে আমাকে মারতেই থাকে। আমি আমার আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু, তুমি তো তোমার ছেলেকে খুব ভালো করে জানো। তোমার ছেলে কখনো কোনো মেয়ের সম্মান নষ্ট হবে এমন কিছু করবে না। আম্মু শুধুই নীরবে চোখের পানি ফেলছে, আমার অসহায় মুখের দিকে একটিবার তাকালোও না। আব্বু আমাকে মারতে মারতে একটা সময় গিয়ে সে ক্লান্ত হয়ে যায়, তাও আমাকে মারতে থাকে। আমি মা বাবা বলে চিৎকার করতে থাকি। এবার আমার কাকা এসে আব্বুকে থামিয়ে দেয় আর আব্বু আমার রুম থেকে বেরিয়ে চলে যায়। আমি শিউলির দিকে করুণার নজরে তাকিয়ে রইলাম। শিউলি আমার এমন অবস্থা দেখে মুচকি মুচকি হাসতে থাকে।
একটু পরে সবাই আমার রুম থেকে বেরিয়ে চলে যায়। আমি ফ্লোরের উপরে পড়ে আছি। এইবার আমাদের পরিচয়টা দিয়ে দেই। আমি ঈশান, মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। আমরা দুই ভাই, আমি ছোট, আমার বড় ভাই বাহিরে থাকে, শিউলি আমার চাচাতো বোন। আর আমরা সবাই একই বাড়িতে থাকি। এক বাড়িতে আমি, মা বাবা, আমার ভাবি, দাদি আর শিউলির মা বাবা আর শিউলি আমার থেকে 1 বছরের ছোট। আর শিউলি আমার সাথে একই কলেজে পড়াশোনা করে। শিউলি আমার 1 ক্লাসের জুনিয়র। আমার গার্লফ্রেন্ড স্নেহা আর আমার রিলেশন সেই স্কুল লাইফ থেকে। আমাদের 3 বছরের রিলেশন। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। স্নেহা আমি একই ক্লাসে। এবার গল্পে ফিরে আসি। আমি ফ্লোরের উপরে শুয়ে আছি। আমার দাদি আমার কথা শুনে দৌড়ে আমার কাছে চলে আসে। দাদি এসে দেখে আমি ফ্লোরের উপরে শুয়ে আছি। দাদি আমার কাছে এসে বলল, কি রে, কি শুনি এসব? আমি তো জানি আমার নাতি এসব কখনো করতে পারে না। আমি আমার দাদিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকি। দাদি আমার চোখের পানি মুছে দিয়ে বলল, কি হয়েছে আমাকে বল তুই সব কিছু। দাদি কি হয়েছে? আমি তোমাকে সেটা বলতে পারবো না, কিন্তু বিশ্বাস করো আমি কিছুই করিনি। আমার কথা কেউ বিশ্বাস করছে না। এমন সময় আমার ভাবিও চলে আসে। আব্বু অন্য রুম থেকে দাদিকে ডাক দিয়ে নিয়ে যায়। ভাবি আমার কাছে এসে বলল, কি হয়েছে ভাই? এসব কি সত্যি নাকি? আমি মাথা নিচু করে রইলাম। ভাবি আমার ব্যাপারটা বুঝতে পেরে ভাবি বলল, তুমি আমাকে সব সত্যি কথা খুলে বলো। ভাবি বলতে পারি, কিন্তু তোমার আমাকে কথা দিতে হবে, তুমি কাউকে কিছু বলবে না। কথা দিলাম ভাই, তুমি আমাকে সব বলো। এবার আমি ভাবিকে সব সত্যি বলে দিলাম। ভাবি আমার কথা শুনে বলল, তুমি এই সত্যি কথা সবাইকে বললে না কেন? বললে কি হতো? আমি জানি কেউ আমার কথা বিশ্বাস করবে না। যেখানে আমি বারবার বলছি আমি কিছুই করিনি, আমার মা বাবা কেউ আমার কথা বিশ্বাস করেনি। আমি গিয়ে সব বলে দিচ্ছি। আমার ভাবতেও খারাপ লাগছে শিউলি এমন একটা কাজ করতে পারলো। আমি গিয়ে সব কিছু বলে দিচ্ছি। ভাবি তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো কাউকে কিছু বলবে না। ভাবি আর কোনো কথা না বলে আমাকে খাটের উপর উঠিয়ে শুইয়ে দিল। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। কেউ একটিবারের জন্যেও আমাকে ডাকতে আসলো না। না খেয়ে রাতে ঘুমিয়ে পড়লাম। শরীর তেমন একটা ভালো না, পুরো শরীরে অনেক ব্যথা। তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। কোনোরকমভাবে রেডি হলাম কলেজে যাওয়ার জন্য। খাওয়ার টেবিলের সামনে গিয়ে দেখি আমার জন্য কোনো খাবার নেই। আমার যেই মা আমাকে ছাড়া খাবার খায়নি কখনো, সেই মা এখন আমাকে না ডেকে খাবার খেয়ে নেয়। নিজের অজান্তেই আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করে দিল। নিজের চোখের পানি মুছে বের হতে যাব, এমন সময় মনে হলো কেউ আমার হাত ধরে রেখেছে। পিছনে তাকিয়ে দেখি ভাবি আমার হাতে একটা 100 টাকার নোট দিয়ে বলল, কলেজে যাওয়ার পথে নাস্তা করে নিও। আমি আর কিছু না বলে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি সবাই আমার দিকে কেমনভাবে তাকিয়ে আছে। তাহলে কি শিউলি কলেজে এসে সবাইকে আমার নামে মিথ্যা কথা বলে দিয়েছে? আমি এবার স্নেহাকে খুঁজতে শুরু করে দিলাম। খুঁজতে খুঁজতে দেখি স্নেহা একটা গাছের নিচে বসে আছে একা। আমি স্নেহার দিকে এগিয়ে যেতে থাকি, কারণ আমি জানি সবাই আমাকে অবিশ্বাস করলেও স্নেহা আমাকে অবিশ্বাস করবে না। ঈশান স্নেহার দিকে এগিয়ে যেতে থাকে। ঈশানের ভেতরে একটা ভয়ও কাজ করছে। শিউলি যদি আবার স্নেহাকে মিথ্যে বানোয়াট কথাগুলো বলে দেয়। ঈশান স্নেহার কাছে গিয়ে স্নেহার কাঁধের উপরে হাত রাখতেই স্নেহা উঠে দাঁড়িয়ে ঈশানের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। ঈশান হতবাক হয়ে স্নেহার দিকে তাকিয়ে রইল। এবার স্নেহা রাগী কণ্ঠে ঈশানকে বলল, তোর সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? তোর মতো এমন বাজে লোক আমি আর দুটো দেখিনি। কি বলছো স্নেহা? কি হয়েছে তোমার? এমন করো কেন? স্নেহার গালে হাত দিয়ে বললাম কথাটা। স্নেহা এক ঝটকায় আমার হাত সরিয়ে দিল। হাত সরিয়ে দিয়ে বলল, তুই আবার আমাকে স্পর্শ করিস? তোর মতো নোংরা মানুষ আমাকে স্পর্শ করলে আমার শরীরও নোংরা হয়ে যাবে। তুই কিভাবে পারলি নিজের বোনের সম্মানের দিকে যোগ দিতে? তোর যখন এতই দরকার ছিল আমাকে বলতি, আমি না হয় তোকে সব দিয়ে দিতাম। স্নেহা আমাকে বিশ্বাস করো, শিউলি সব মিথ্যা কথা বলছে। ও আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। একটা মেয়ের নামে আবার মিথ্যে কথা বলিস তুই? একটা মেয়ে নিজের নামে এমন মিথ্যে কথা বলে? একটা মেয়ে কি নিজের ইজ্জত নিয়ে কথা বলতে পারে? আরে আমি কাকে কি বলছি? তুই আমার সামনে থেকে চলে যা। তোর মুখ আমি আর জীবনও দেখতে চাই না। স্নেহা সবাই আমাকে অবিশ্বাস করেছে। আমি ভেবলাম আমাকে কেউ বিশ্বাস না করলেও তুমি তো অন্তত আমাকে বিশ্বাস করবে। তুমিও সবার মতো আমাকে অবিশ্বাস করলে। তোমার সাথে আমার এতদিনের সম্পর্ক, তুমি আমাকেই চিনলে। আমার সব থেকে বেশি কষ্ট এখন হচ্ছে। দেখ, তোর সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। তুই আমার সামনে থেকে চলে যা। আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না।
কোনো চরিত্রহীন লোকের সাথে আমি আর যোগাযোগ রাখতে চাই না। এই কথা বলে স্নেহা চলে যেতে চাইলে আমি আবার স্নেহার হাত ধরে বললাম, স্নেহা আমার কথাটা একটু শুনো প্লিজ। আমি তোর কোনো কথা শুনতে চাই না। এই কথা বলে স্নেহা আবার চলে গেল। আমি কান্না করতে করতে ওখানে বসে গেলাম। কিছুক্ষণ পরে আমি ক্লাসের দিকে হাঁটা শুরু করে দিলাম। ক্লাসের ভিতরে ঢুকতেই সবাই আমার দিকে কেমনভাবে তাকিয়ে আছে। আমি গিয়ে আমার বন্ধু তুহিনের পাশে বসলাম। তুহিন আমাকে বলল, কিরে ঈশান, তোর নামে এসব কি শুনি আমি? তুই নাকি তোর চাচাতো বোন শিউলির সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিস? না দোস্ত, সব কিছুই মিথ্যা। শিউলি আমাকে ফাঁসানোর জন্য সবার কাছে মিথ্যা কথা বলেছে। কিন্তু কেন? এরপর আমি সব কিছুই তুহিনকে বললাম। এবার কি করবি তুই? শিউলি যে সবার কাছে বলছে এসব, এখন তো সবাই তোকে খারাপ ভাবছে। আমি বুঝতে পারছি না আমি কি করব। এমন সময় ক্লাসে স্যার চলে আসে। স্যারকে দেখে সবাই দাঁড়িয়ে যায়, আমিও দাঁড়িয়ে যাই। তারপর স্যার সবাইকে বসতে বলে। একটু পরে স্যারের চোখ আমার দিকে পড়তেই স্যার আমাকে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমিও দাঁড়িয়ে গেলাম। এবার স্যার বলল, ঈশান, তোমাকে আমি মনে করতাম তুমি খুব ভালো ছেলে, কিন্তু তুমি এমন কাজ করবে ভাবতে পারিনি। তোমার মতো ছেলেকে আমরা কিছুতেই এই কলেজে অ্যালাউ করতে পারি না, বলা যায় না। আবার কখন তুমি কার সাথে বাজে কাজ করার চেষ্টা করো, তুমি এক্ষুনি ক্লাস থেকে বেরিয়ে যাও। স্যারের কথা শুনে আমার চোখ দিয়ে পান বের হতে শুরু করে দিল। এমন সময় ক্লাসে স্যার চলে আসে। স্যারকে দেখে সবাই দাঁড়িয়ে যায়, আমিও দাঁড়িয়ে যাই। তারপর স্যার সবাইকে বসতে বলে। একটু পরে স্যারের চোখ আমার দিকে পড়তেই স্যার আমাকে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমিও দাঁড়িয়ে গেলাম। এবার স্যার বলল, ঈশান, তোমাকে আমি মনে করতাম তুমি খুব ভালো ছেলে, কিন্তু তুমি এমন কাজ করবে ভাবতে পারিনি। তোমার মতো ছেলেকে আমরা কিছুতেই এই কলেজে অ্যালাউ করতে পারি না, বলা যায় না। আবার কখন তুমি কার সাথে বাজে কাজ করার চেষ্টা করো, তুমি এক্ষুনি এই ক্লাস থেকে বেরিয়ে যাও। স্যার প্লিজ আমার সাথে এমন করবেন না। কিছুদিন পরেই আমার পরীক্ষা। আমার এতদিনের পরিশ্রম আমাকে কলেজ থেকে বের করে দিলে সব নষ্ট হয়ে যাবে। সেটা তোমার ব্যাপার, তোমার জন্য তো আমরা আমাদের কলেজের নাম খারাপ করতে পারি না। আর তোমাকে কলেজে রাখাও রিস্ক। যার কাছে নিজের বোনের ইজ্জতের মূল্য নাই, যে নিজের বোনের সতীত্ব নষ্ট করতে চায়, সে তো আবার অন্যদের উপরও নজর দিতে পারে। তুমি এক্ষুনি বের হয়ে যাও, নাহলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আমি আর কোনো কথা না বলে নিজের ব্যাগ নিয়ে ক্লাস থেকে বের হওয়ার সময় স্নেহার দিকে তাকালাম, কিন্তু স্নেহা আমার দিকে একটিবারও তাকালো না। নিজের অজান্তেই চোখ দিয়ে অঝরে পানি বের হতে শুরু করলো। আমি ক্লাস থেকে বেরিয়ে বাসার দিকে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে গেলাম। সোজা আমার রুমে গিয়ে ব্যাগ রেখে কান্না করতে শুরু করে দিলাম। আমার ভাবি আমার রুমে এসে দেখে আমি কান্না করছি। ভাবি এসে বলল, কি হলো, এত তাড়াতাড়ি চলে আসলে? আমি ভাবির সামনে মাথা নিচু করে বললাম, ভাবি আমাকে কলেজ থেকে বের করে দিছে। কেন? শিউলি আমার জীবনটা শেষ করে দিছে। সবাইকে বলছে আমি নাকি শিউলিকে ধর্ষণ করার চেষ্টা করেছি। আমি কি করব বুঝতে পারছি না। ভাই চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিভাবে কি ঠিক হবে? স্নেহা ও আমার সাথে সব সম্পর্ক শেষ করে দিছে। ও আমাকে ভুল বুঝলো, আমার কথা কেউ বিশ্বাস করেনি। আমি শুনলাম তোমার সাথে নাকি শিউলির বিয়ে ঠিক করতেছে। কি? আমি কখনো এই মেয়েকে বিয়ে করব না। দরকার হলে আমি আত্মহত্যা করব, তাও আমি কিছুতেই শিউলিকে বিয়ে করতে পারবো না। পাগল হয়ে গেলে নাকি ঈশান? এসব চিন্তা বাদ দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই কথা বলে ভাবি চলে গেল। একটু পরে শিউলি আমার রুমে আসে। শিউলি আমার কাছে এসে বলল, কিরে কেমন দিলাম? ভালোই ভালোই বলেছিলাম, শুনলি না। তুই কেন করলি আমার সাথে এমন? আমার জীবনটা তুই নষ্ট করে দিলি। আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তাহলে তুই কেন আমার এমন ক্ষতি করলি? তুই সেটা ভালো করেই জানিস। যাই হোক, এবার আমাদের বিয়ের জন্য রেডি হয়ে যা। এই কথা বলে শিউলি চলে গেল। দেখতে দেখতে রাত হয়ে গেল। আমি আমার রুমে বসে আছি। এমন সময় আমার আব্বু এসে বলল, আগামীকাল তোর আর শিউলির বিয়ে, বিয়ের প্রস্তুতি নেন। এই কথা বলে আব্বু চলে গেল। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি স্নেহার ফোনে বারবার ফোন দিতে থাকি, কিন্তু স্নেহার ফোন অফ হয়ে আছে। আমার দাবি আমার রুমে আসে। আমি আমার দাদিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকি। এবার আমি দাদিকে বললাম, দাদি আমি শিউলিকে বিয়ে করতে পারবো না, তুমি আব্বুকে বলো প্লিজ। তুই তো তোর আব্বুকে খুব ভালো করে চিনিস, ও যেটা বলবে সেটাই করবে। কি আর করবি, বিয়েতে রাজি হয়ে যা। এই কথা বলে দাদি আমার মাথায় হাত বুলিয়ে চলে গেল। ঈশান বুঝতে পারছে না কি করবে সে। একদিকে স্নেহার ফোন অফ। একটু পরে ঈশান ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখে বিয়ের সব কিছুই করা হচ্ছে। পাশে তাকিয়ে দেখে ঈশানের জন্য পাঞ্জাবি রাখা। ঈশান পাঞ্জাবিটা হাতে নিয়ে কান্না করতে থাকে।
কিভাবে সে শিউলিকে বিয়ে করে তার সাথে সারা জীবন কাটাবে? যে মেয়েটা তার নামে এমন একটা মিথ্যে অপবাদ দিল যার কারণে ঈশান আজ সবার কাছে অবহেলার পাত্র হয়ে আছে। ঈশান পাঞ্জাবি হাতে নিয়ে কান্না করতে করতে বসে গেল। এমন সময় ঈশানের ভাবি তার রুমে এসে দেখে ঈশান কান্না করছে। ঈশান তার ভাবিকে দেখে চোখের পানি মুছে বসে থাকে। ভাবি এবার ঈশানের কাছে এসে বলল, ভাই আমি বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হচ্ছে। ভাবি আমি কি করব? আমি কিভাবে শিউলিকে বিয়ে করব? যে মেয়েকে আমি ছোট থেকে নিজের বোনের মতো জানতাম, সে আমার নামে এত বড় একটা মিথ্যা অপবাদ দিয়ে দিল। ভাই তুমি একটা কাজ করো, কি কাজ? তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে চলে যাও। এখানে থাকলে তোমাকে শিউলির মতো একটা বাজে মেয়েকে বিয়ে করতে হবে। তুমি এখান থেকে চলে যাও ভাই। এই নাও, এখানে কিছু টাকা আছে, এটা দিয়ে তোমার কিছুদিন কেটে যাবে, পরে একটা ব্যবস্থা করবে। আমি কান্নামাখা চোখে ভাবির দিকে তাকিয়ে রইলাম। ভাবি আমার হাতে টাকাগুলো ধরিয়ে দিয়ে বলল, তুমি চলে যাও এক্ষুনি, এখন সবাই বিজি আছে, এটাই সময়। এবার আমি নিজের চোখের পানি মুছে আমার কিছু জামা কাপড় নিয়ে ভাবির থেকে বিদায় নিয়ে বেরিয়ে যাওয়ার সময় দাদির রুমে গেলাম। দাদির রুমে গিয়ে দেখি দাদি শুয়ে আছে। দাদির পায়ে হাত দিয়ে সালাম করতে দাদি চোখ খুলে তাকিয়ে আমাকে বলল, কিরে তুই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? আমি চলে যাচ্ছি, এখানে থাকলে আমার জীবনটা শেষ হয়ে যাবে, আমি এই বিয়ে করতে চাই না। দাদি আমার ব্যাপারটা বুঝতে পেরে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। দাদিকে বললাম, আমার মা বাবার দিকে খেয়াল রেখো দাদি, আসি আমি। এই কথা বলে নিজের চোখ মুছে বেরিয়ে পড়লাম বাসা থেকে। বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে নিলাম। তারপর রিক্সার মধ্যে উঠে রেল স্টেশনের দিকে চলে গেলাম। উদ্দেশ্য ঢাকা চলে যাব। গ্রামে আমার থাকাটা রিস্ক হয়ে যাচ্ছে, কেউ আমাকে এখানে দেখলেই বাসায় নিয়ে চলে যাবে। একটা টিকিট কেটে নিলাম। এবার আমি ট্রেনের অপেক্ষা করে বসে আছি, মনের ভিতরে অজানা ভয়। টিকিট তো কেটে নিলাম, কিন্তু আমি যাবোটা কোথায়? ঢাকা তো আমার পরিচিত কেউ নেই, আর ঢাকা কখনো যাইনি। এসব ভাবছি বসে বসে। এমন সময় একটা মেয়ে এসে বলল, এই যে মিস্টার শুনছেন? মেয়েটার কথা আমার কান অবধি আসছে না, আমি চিন্তায় ডুবে আছি। এবার মেয়েটা আমাকে ধমক দিয়ে বলল, এই আপনি কি কানে শোনেন না? মেয়েটার ধমক শুনে আমার হুঁশ ফিরে আসলো। আমি বললাম, কি হয়েছে? কি হয়েছে মানে কি? আপনাকে আমি সেই কখন থেকে ডেকেই যাচ্ছি, আপনার কোনো পাত্তাই দিচ্ছেন না। দুঃখিত, আমি খেয়াল করিনি। মন কই থাকে? হ্যাঁ, কতবার ডাকছি আমি। মেয়েটার এত প্রশ্ন শুনে একটু রাগী কণ্ঠে বললাম, কিছু বলবেন? রাগ দেখাচ্ছেন কেন? আজব, আমি আপনাকে রাগ দেখাবো কেন? কি সমস্যা সেটা বলুন আমাকে। আসলে একটা জিনিস জানার ছিল। কি জিনিস বলুন? আমি এখানে নতুন এসেছি, ফ্রেন্ডদের সাথে আসছি, কিন্তু সবাই আমাকে রেখে চলে গেছে। এখানকার কোনো কিছুই আমি চিনি না। যদি বলতেন এখানে টিকিট কাউন্টারটা কোন দিকে। এটা তো এখানে যে কাউকে জিজ্ঞেস করলেই হতো, যে কেউ দেখিয়ে দিত। কিন্তু আমি শুনেছি এখানের মানুষ নাকি খুব খারাপ হয়, আর এখানে নাকি টাকা পয়সা নিয়ে চলে যায়। তাই কাউকে জিজ্ঞেস করার সাহস পাইনি, তাই আপনাকে জিজ্ঞেস করলাম। তা আপনার কি করে মনে হলো আমি ভালো মানুষ? আমিও তো এমনই হতে পারতাম। আরে না, মানুষ দেখলেই আমি চিনতে পারি কে কেমন। আমি জানি আপনি খুব ভালো। আচ্ছা এবার বলুন টিকিট কাউন্টারটা কোন দিকে। এবার আমি মেয়েটাকে টিকিট কাউন্টার দেখিয়ে দিলাম। তারপর আবার চুপচাপ হয়ে বসে রইলাম। কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসে। তারপর আমি ট্রেনে উঠে আমার সিট খুঁজে বের করে বসে রইলাম। জানালার পাশেই পড়েছে আমার সিট। নিজের সিটে বসে বাহিরের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ করে একটা মেয়ে কণ্ঠে শুনে তাকাতেই দেখি সেই মেয়েটা আমাকে বলল, আরে আপনি এখানে কি করছেন? দেখছেন না ফুটবল খেলছি। আরে কি বলছেন এসব? আমি দেখি আপনি ট্রেনের ভিতরে বসে আছেন। তো দেখছেন যখন এত প্রশ্ন কেন করছেন? বাবা, মনে হয় খুব রেগে আছেন। বাই দ্য ওয়ে, আমি নুসরাত। আপনার নাম কি? আমি ঈশান। ও, আপনি যাবেন কোথায়? জানি না, ট্রেন যেই অবধি যাই। এত কথা না বলে চুপচাপ থাকুন। দূর, আপনি যেন কেমন। ঈশান আর কোনো কথা না বলে আবার বাহিরের দিকেই তাকিয়ে রইল। এবার ট্রেন চলতে শুরু করে দিল। ঈশান বাহিরের দিকে তাকিয়ে রইল। এদিকে নুসরাত বারবার ঈশানের দিকে তাকাচ্ছে। নুসরাত বলল, আচ্ছা আপনি চুপচাপ হয়ে থাকেন কেন? কথা বলতে ভালো লাগছে না তাই। ও, বাসা থেকে চলে যাচ্ছেন সেই জন্য মন খারাপ নাকি? না। আপনার ফোনটা একটু দেবেন প্লিজ। কেন? আসলে আমার ফোন অফ হয়ে গেছে, বাসা একটা কল দিব। সবাই হয়তো আমার জন্য চিন্তা করছে। আমি আর কোনো কথা না বলে ফোন বের করে নুসরাতের হাতে দিয়ে দিলাম। তারপর সে কলে কথা বলতে শুরু করে দিল। কথা বলে আবার আমার ফোন আমার হাতে দিয়ে দিল। আচ্ছা ঢাকাতে কি আপনার কোনো আত্মীয় আছে? না। ও, আপনি থাকবেন কোথায়? তাও জানি না, দেখি আগে তো ঢাকা যাই, তারপর একটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারের সবাই আছে। আচ্ছা আপনি কি চুপচাপ থাকতে পারেন না? কখন থেকে আমাকে প্রশ্ন করেই যাচ্ছেন, একটু চুপ থাকেন প্লিজ। নুসরাত আর কোনো কথা না বলে এবার চুপচাপ কিছুক্ষণ বসে রইল।
যে মেয়ে কথা ছাড়া থাকতে পারে না সেই মেয়েকে চুপ করিয়ে রাখা তো আর সম্ভব নয়। নুসরাত আবার বলল, আচ্ছা, একটা কথা বলার ছিল। এবার আমি নুসরাতের দিকে চোখ রাঙিয়ে তাকাতেই নুসরাত ভয় বলল, না থাক, কিছু বলার নেই। এবার নুসরাত মনে মনে ঈশানকে বকা দিতে থাকে। কিছুক্ষণ পরে ট্রেন একটা স্টেশনে গিয়ে থামে লাঞ্চ ব্রেকের জন্য। সবাই একে একে ট্রেন থেকে নেমে যেতে থাকে। ঈশানও নামতে যাবে, এমন সময় ঈশান তাকিয়ে দেখে নুসরাত বসে আছে। ঈশান বলল, লাঞ্চ করবেন না? না, আমার খিদে নাই, আপনি গিয়ে খেয়ে আসুন। ও আচ্ছা, ঠিক আছে, আমি গেলাম। এই কথা বলে আমি ট্রেন থেকে নেমে গিয়ে হাত মুখ ধুয়ে একটা খালি টেবিলে এসে বসলাম। এর মধ্যে নুসরাত এসে আমার সামনে বসলো। কি ব্যাপার, নেমে চলে আসলেন কেন? আসলে আমার খুব খিদে পেয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে আমার কাছে টাকা নেই। যা ছিল সব টাকার টিকিট কেটে ফেলেছি। ট্রেন স্টেশনে আমাকে নিতে লোক আসবে। এখন আপনি আমার টাকাটা দিয়ে দেন, আমি ওখানে গেলে দিয়ে দিব। ঠিক আছে। এবার দুজনে খাওয়া দাওয়া করে ট্রেনে উঠে বসে। আবার ট্রেনের উপরে উঠে নিজের সিটের উপরে গিয়ে বসে। ট্রেনের মধ্যে উঠে ঈশান বাহিরের দিকে তাকিয়ে থাকে। নুসরাত এবার ঈশানকে বলল, চিন্তা করতে হবে না, আমি ট্রেন থেকে নেমেই আপনার টাকা দিয়ে দেব। ঈশান মনে মনে বলতে থাকে, কি মেয়ের পাল্লাই পড়লাম রে, মেয়েটা একটু চুপচাপ থাকতে পারে না? একটা মানুষ কিভাবে এত কথা বলতে পারে? এমন সময় ভাবি কল দিল। তাড়াতাড়ি করে ফোন রিসিভ করলাম। ভাবি বলল, ঈশান, ঢাকা পৌঁছে গেছো নাকি? না ভাবি, এখনো ট্রেনে আছি, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আচ্ছা, সাবধানে থেকো, তোমাকে সবাই খুঁজাখুঁজি করছে, অনেক ঝামেলা হচ্ছে এখানে। আর হ্যাঁ, আমি তোমাকে লুকিয়ে ফোন দিয়েছি, ঢাকা পৌঁছে আমাকে ফোন দিবে। আর যদি কোনো টাকার প্রয়োজন হয় আমাকে অবশ্যই বলবে, একদম লজ্জা পাবে না ভাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। রাখলাম এখন, ভালো থেকো। ভাবি, আব্বু আম্মু দাদি সবাই কেমন আছে? সবাই ভালো আছে, তোমাকে তাদের নিয়ে চিন্তা করতে হবে না। রাখলাম ভাই, আল্লাহ হাফেজ। এবার ঈশান মোবাইলে গান ছেড়ে দিয়ে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে থাকে। কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢাকায় পৌঁছে যায়। নুসরাত আগে ট্রেন থেকে নেমে যায়। ঈশান একটু পরে ট্রেন থেকে নেমে দেখে নুসরাত নেই। ঈশান একটা মুচকি হাসি দিয়ে হাঁটতে শুরু করে দেয়। মনের ভেতর ভয়, নতুন জায়গা, রাস্তাঘাট কিছুই চিনে না। যেদিকে তাকায় সেদিকেই শুধু বড় বড় দালান কোঠা। ঈশান হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে, আবার খিদেও পেয়েছে। তাই সে একটা ছোটখাটো খাওয়ার হোটেল খুঁজে বের করে খাবার খেয়ে নেয়। রাত হয়ে গেল, এখন সে কোথায় থাকবে সেই চিন্তাও মাথায় ঘুরপাক খাচ্ছে। সে যে একটা বাসা নিবে সেই টাকাও তার কাছে নেই। ঈশান হাঁটতে হাঁটতে একটা ছোট টেবিল দেখতে পায়। এতক্ষণে ঢাকা শহর খালি হয়ে গেছে, রাস্তায় কোনো মানুষ নেই, নেই কোনো গাড়ি। ঈশান আর কোনো উপায় না পেয়ে টেবিলের ওপরে ব্যাগ রেখে সে ওখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ঘুম ভেঙে যায়। ঈশান চোখ খুলে তাকিয়ে দেখে কয়েকজন মাতাল তার সামনে দাঁড়িয়ে আছে। ঈশান তাদের দেখে একটু ভয় পেয়ে যায়। এবার ঈশান মোবাইলে গান ছেড়ে দিয়ে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে থাকে। কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢাকায় পৌঁছে যায়। নুসরাত আগে ট্রেন থেকে নেমে যায়। ঈশান একটু পরে ট্রেন থেকে নেমে দেখে নুসরাত নেই। ঈশান একটা মুচকি হাসি দিয়ে হাঁটতে শুরু করে দেয়। মনের ভেতর ভয়, নতুন জায়গা, রাস্তাঘাট কিছু চিনে না। যেদিকেই তাকায় সেদিকেই শুধু বড় বড় দালান কোঠা। ঈশান হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে, আবার খিদেও পেয়েছে। তাই সে একটা ছোটখাটো খাওয়ার হোটেল খুঁজে বের করে খাবার খেয়ে নেয়। রাত হয়ে গেল, এখন সে কোথায় থাকবে সেই চিন্তাও মাথায় ঘুরপাক খাচ্ছে। সে যে একটা বাসা নিবে সেই টাকাও তার কাছে নেই। ঈশান হাঁটতে হাঁটতে একটা ছোট টেবিল দেখতে পায়। এতক্ষণে ঢাকা শহর খালি হয়ে গেছে, রাস্তায় কোনো মানুষ নেই, নেই কোনো গাড়ি। ঈশান আর কোনো উপায় না পেয়ে টেবিলের ওপরে ব্যাগ রেখে সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যে তার ঘুম ভেঙে যায়। ঈশান চোখ খুলে তাকিয়ে দেখে কয়েকজন মাতাল তার সামনে দাঁড়িয়ে আছে। ঈশান তাদের দেখে একটু ভয় পেয়ে যায়। একজন মাতাল বলল, কিরে, তোর বাসা কোথায়? বাসায় না গিয়ে এখানে কি করিস? ঢাকা শহরে আমার কেউ নেই, আমি আজকে প্রথম ঢাকা আসছি, তেমন কিছুই চিনি না, কোনো বাসা না পেয়ে এখানেই ঘুমিয়ে আছি। একজন একজনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। তারা মনে মনে ভাবছে একটা মুরগি পেয়ে গেলাম। একজন বলল, তোর ব্যাগের ভিতর কি আছে, বের কর। ভাই, আমার ব্যাগে জামা কাপড় ছাড়া আর কিছুই নেই। একজন একটা চাকু বের করে বলল, তোর কাছে কি কি আছে সব আমাদের দিয়ে দে। চাকু দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম। আমি তাদের কাছে হাত জোর করে কান্না মাখা গলায় বললাম, দেখুন, আমি এখানে নতুন, আর আমি বাসা থেকে পালিয়ে আসছি। তাদের মধ্যে একজন সবাইকে থামিয়ে দিয়ে বলল,
তুই পালিয়ে আসলে কেন? বাসায় কি কোনো সমস্যা হয়েছে? এবার আমি সব ঘটনা তাদেরকে খুলে বললাম। একজন আমার কথা শুনে চোখের পানি পড়তে শুরু করে। সে আমাকে বলল, তোমার মতো আমিও পরিবারে অবহেলা পেয়ে আজ বাড়ি ছাড়া হয়েছি। তোমার কষ্ট আমি বুঝতে পারছি। রাতের খাবার খেয়েছো? জি ভাই। শোনো, এখানে কোনো সমস্যা হলে আমাকে জানাবে, ঠিক আছে? আর এই নাও, এখানে কিছু টাকা আছে, তোমার কাজে লাগবে। আমি আসি। আমার হাতে কিছু টাকা দিয়ে চলে গেল। আমি আবার ওখানেই ঘুমিয়ে পড়ি। গাড়ির শব্দ শুনে আমার ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে, কিন্তু আমার ব্যাগটা আর নেই। আশেপাশে আমার ব্যাগ খুঁজতে থাকি, কিন্তু ব্যাগ খুঁজে পাচ্ছি না। আমার আর বুঝতে বাকি রইল না যে কেউ নিয়ে গেছে আমার ব্যাগ। এবার হাঁটতে শুরু করে দিলাম। এখন আমার কাছে গায়ের জামা কাপড় ছাড়া আর কিছুই নেই। একটা দোকানে গিয়ে নাস্তা করলাম। নাস্তা শেষ করে আবার হাঁটতে শুরু করে দিলাম অজানা পথের উদ্দেশ্যে। একটু সামনে যেতেই দেখি একটা বাচ্চা ছেলে ফুটবল নিয়ে খেলা করছে রাস্তার মধ্যে। হঠাৎ করে দেখি একটা গাড়ি খুব দ্রুত গতিতে ছুটে আসছে। আমি বাচ্চাকে কয়েকটা ডাক দিলাম, কিন্তু সে খেলা করেই যাচ্ছে। আমি আর কোনো চিন্তা না করে এক দৌড় দিলাম। গাড়িটাও বাচ্চাটার খুব কাছে চলে আসে। আমি তাড়াতাড়ি করে বাচ্চাটাকে রাস্তার সাইডে নিয়ে যেতেই আমি ধাক্কা খেলাম একটা পিলারের সাথে। আমার কপাল ফেটে রক্ত বের হয়ে যেতে থাকে, আর আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়ি। আমার আর কোনো কিছুই মনে নাই। জ্ঞান ফিরতেই নিজেকে হাসপাতালের বেডের উপরে আবিষ্কার করলাম। পাশে তাকিয়ে আমি হতবাক হয়ে গেলাম। আমার সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি যার সাথে আমার ট্রেনের মধ্যে পরিচয় হয়েছে। আমি একটু উঠে বসতে চাইলাম, তখনই কপালে একটু ব্যথা অনুভব হলো। কপালে হাত দিয়ে দেখি ব্যান্ডেজ করা। আমি নুসরাতের দিকে তাকিয়ে বললাম, আমি এখানে কি করে আসলাম? আপনাকে এখানে আমার আব্বু নিয়ে আসছে। আপনি যাকে বাঁচাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছেন সে আমার ছোট ভাই। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব তার কোনো ভাষা জানা নেই আমাদের। এমন সময় নুসরাতের আব্বু চলে আসে আমার কেবিনের ভিতরে। উনি এসে আমার পাশে বসে বলল, বাবা তুমি এখন কেমন আছো? জি আঙ্কেল, এখন একটু ভালো আছি। নুসরাত বলল, আব্বু তোমাকে আমি একটা ছেলের কথা বলেছিলাম না যে ট্রেনে পরিচয় হলো, উনি সেই ছেলে। তাই নাকি? বাবা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। আঙ্কেল ধন্যবাদ দেওয়ার কিছু নাই, এখানে অন্য কেউ হলেও এইভাবেই এগিয়ে আসতাম। আঙ্কেল একটা কথা বলার ছিল। কি কথা বাবা? আঙ্কেল আমার ফোনটা পাচ্ছি না, ওটা কি আপনাদের কাছে? না তো বাবা, তোমাকে অজ্ঞান অবস্থায় দেখে আমি তোমাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে আসছি। হয়তো ফোন কোথাও পড়ে গেছে। আচ্ছা, তোমার নাম্বারটা দাও, আমি দেখি কল যায় কিনা। এবার আমি নাম্বার দিয়ে দিলাম। আঙ্কেল ফোন দিয়ে দেখে নাম্বার ওয়াপ। বুঝতে বাকি রইল না যে মোবাইলটা কেউ নিয়ে গেছে। মন খারাপ করে বসে রইলাম আমি। আঙ্কেল বলল, বাবা চিন্তা করো না, আমি তোমাকে একটা নতুন ফোন আর সিম কিনে দিব। আঙ্কেল আমার সিমটা দরকার ছিল, ওখানে সবার নাম্বার ছিল। এখন আমি বাড়ির সবার খোঁজ কিভাবে নেব? বাবা বুঝতে পারছি আমি। আচ্ছা, তুমি যাবে কোথায়? ঢাকা? তুমি কার কাছে আসছো? আমি মাথা নিচু করে বসে রইলাম। আঙ্কেল আবার বলল, কি হলো বাবা? আঙ্কেল এখানে আমার কেউ নেই, আমি এখানে নতুন এসেছি। আমার একটা সমস্যা হয়েছে, আর কাল রাতে আমার ব্যাগ নিয়ে চলে গেছে। ও আচ্ছা, তা বাসায় কি সমস্যা হয়েছে বলা যাবে? আসলে আঙ্কেল আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে। আমার পরিবারের অবহেলা সহ্য করতে না পেরে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। এবার আঙ্কেল আর নুসরাতকে সব কিছু খুলে বললাম। আমার কথা শুনে নুসরাত আর তার বাবার চোখে পানি চলে আসলো। আঙ্কেল আমাকে বলল, তাহলে তুমি এখন থাকবে কোথায়? নুসরাত বলল, বাবা ওনাকে আমাদের বাসায় নিয়ে গেলে কেমন হয়? বাসা তো খালিই পড়ে আছে। ঠিক কথা বলেছিস। তাহলে বাবা, তুমি আমাদের সাথে বাসায় চলো। আঙ্কেল আমার জন্য আপনাদের বাসায় সমস্যা হতে পারে। কোনো সমস্যা হবে না, তুমি আমাদের সাথে চলো। তুমি গেলে সবাই আরও অনেক বেশি খুশি হবে। এবার আমি রাজি হয়ে গেলাম। আঙ্কেলের কথা শুনে আমি রাজি হয়ে গেলাম তাদের বাসায় যাওয়ার জন্য। কিন্তু খুব ভয় হচ্ছে, কারণ অনেক দিন ধরেই আমার সাথে কোনো কিছুই ঠিক হচ্ছে না। ওখানে গিয়ে আবার কোন বিপদে পড়ি। মনের ভিতরে থাকা সব ভয় বাদ দিয়ে তাদের সাথে রওনা দিলাম। হাসপাতাল থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে আমাকে একটা বাসার সামনে নিয়ে চলে গেল। বাসার সামনে গিয়ে দরজার কলিং বেলে চাপ দিতে একটা মহিলা এসে দরজা খুলে আমাদের ভিতরে নিয়ে গেল। মহিলা প্রথমে আমাকে খেয়াল না করলেও পরে খেয়াল করে বলল, এই ছেলেটা কে? আঙ্কেল বলল, আরে তোমাকে একটা ছেলের কথা বলেছিলাম না, ও সেই ছেলে যে আমাদের ছেলে নয়নকে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচালো। ও আচ্ছা, বাবা তুমি দাঁড়িয়ে আছো, এখানে বসো, আমি গিয়ে তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। আঙ্কেল বলল, এত তাড়াহুড়ো করার কিছু নেই, ও আজ থেকে এখানেই থাকবে।
আমাদের ছেলের মতো। আঙ্কেলের কথা শুনে আন্টি একটা মিষ্টি হাসি দিয়ে বলল, তাহলে তো ভালোই হলো। তাদের এসব দেখে আমার চোখে পানি চলে আসলো। যেখানে আমার পরিবারের কেউ আমাকে বিশ্বাস করেনি, যারা আমাকে জন্ম দিয়েছে তারা আমাকে অবিশ্বাস করেছে, আর এখানে এনারা আমাকে ভালোভাবে চিনেও না, আর সবাই আমার কত খেয়াল রাখছে। এসব ভাবতে ভাবতে আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। আন্টি আমার চোখের পানি দেখে বলল, বাবা তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আন্টি এটা কোনো কষ্টের কান্না না, আসলে যেখানে আমার পরিবার আমাকে বিশ্বাস করেনি, সেখানে আমি আপনাদের কাছে অপরিচিত হয়েও আপনার কিভাবে আমাকে আপনাদের পরিবারের একজন করে রেখেছেন। কান্না করো না বাবা, তুমি যাও হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। আঙ্কেল নুসরাতকে বলল, মা যা, ঈশানকে তার রুম দেখিয়ে দে। ঠিক আছে আব্বু। এবার নুসরাত আমাকে নিয়ে একটা রুমে চলে গেল। মেয়েটা এখনও সেই বকবক শুরু করে দিল। নুসরাত আমাকে বলল, আচ্ছা আমাদের বাসা কি আপনার পছন্দ হয়েছে? আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, আপনাদের বাসাটা খুব সুন্দর আর খুব গোছালো। সব আমার হাতে, এই বাড়ির সব কাজ আমিই করি। ও তার মানে এই বাড়ির কাজের মেয়ে আপনি? এই কথা বলেই আমি অন্যদিকে ফিরে হাসতে শুরু করলাম। একটু পরে নুসরাতের দিকে তাকাতেই দেখি মেয়েটা রেগে লাল হয়ে গেছে, রাগে ফসফস করে ফুলছে। আমি আর দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমের ভিতরে চলে গেলাম, ভয় বের হচ্ছিলাম না। একটু পরে দরজাটা একটু সরিয়ে দেখলাম মেয়েটা আছে কিনা। আমাকে চোরের মতো উকি মারতে দেখে নুসরাত খিলখিল করে হাসতে শুরু করলো। মেয়েটার হাসি শুনে এবার একটু ভয় কমে গেল। নুসরাত আমার দিকে এগিয়ে এসে বলল, আমাদের বাসার মেহমান, তাই কিছু বললাম না, খেতে আসুন। এবার চুপচাপ করে নুসরাতের সাথে খেতে চলে গেলাম। সবাই একসাথে খেতে বসলো। নয়ন আমাকে বলল, ভাইয়া আমি রাতে আপনার সাথে ঘুমাবো, ঠিক আছে? আমি মুচকি হাসি দিয়ে বললাম, ঠিক আছে। এবার সবাই আমার দিকে খাবার এগিয়ে দিতে থাকে। হুট করে আমার মায়ের কথা মনে পড়ে গেল। তখনই চোখ থেকে পানি বের হতে শুরু করলো। আন্টি বলল, বাবা কি হয়েছে তোমার আবার? আসলে আন্টি আমার মায়ের কথা খুব মনে পড়ছে। এমন সময় আমার আম্মু আমাকে নিজ হাতে খাইয়ে দিতেন। এই ব্যাপার, আসো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এবার আন্টি আমাকে তার নিজের হাতে খাইয়ে দিতে থাকে। আমাকে খাইয়ে দিতে দেখে নুসরাত বলল, এখন তো আমরা পর হয়ে গেছি, তাই না আম্মু? সবাই খিলখিল করে হেসে দিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে খাটের উপরে বসতেই নয়ন আর নুসরাত চলে আসলো। নয়ন এসে আমার পাশে বসলো। নুসরাত বলল, আনার ভাই কিন্তু আপনাকে অনেক জ্বালাতে পারে, সাবধানে থাকবেন। আর কোনো সমস্যা হলে আমাকে ডাকবেন, আমি পাশের রুমে আছি। আপু তুই মানে মিথ্যে কথা কেন বলিস? আমি কাউকে জ্বালাই না, তুই যা, এখন আমরা ঘুমাবো। নয়নের কথা শুনে নুসরাত নয়নের দিকে তাকিয়ে চোখ দিয়ে কিছু একটা ইশারা করলো। নুসরাত বলল, আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। এই কথা বলে নুসরাত চলে গেল। আমি আর নয়ন শুয়ে আছি। নয়ন বলল, ভাইয়া তোমার বাসায় কে কে আছে? নয়নকে সব বললাম আমার বাসায় কে কে আছে। আমার শরীরটা একটু খারাপ লাগছে, তাই নয়নকে বললাম ঘুমিয়ে পড়তে। আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি নয়ন নেই। আমি উঠে ফ্রেশ হতেই ওয়াশরুমের ভিতরে চলে গেলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম খালি গায়ে। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখি নুসরাত আমার রুমে। আমি খালি গায়ে থাকা একটু লজ্জা পেয়ে গেলাম। তাড়াতাড়ি করে একটা টি শার্ট গায়ে দিতে দিতে বললাম, আপনি এত সকালে এখানে কেন? এত সকাল, তাই না? ঘড়ির দিকে খেয়াল আছে? নুসরাতের কথা শুনে আমি ঘড়ির দিকে তাকিয়ে হতবাক হয়ে গেলাম। ঘড়িতে 10টা বেজে গেছে। হয়েছে, নাস্তা করতে আসুন। আমি নাস্তা করতে চলে গেলাম। নাস্তা খেয়ে নিজের রুমে বসে রইলাম। একটু পরে নুসরাত আমার রুমে আসলো। নুসরাত আমার রুমে এসে বলল, আপনার সাথে গল্প করতে আসলাম। কি গল্প করবেন? আচ্ছা আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন? হুম। আপনার লাভ স্টোরিটা শোনাবেন প্লিজ? আমার আর লাভ স্টোরি? একটা মেয়ের সাথে আমার 3 বছরের রিলেশন ছিল। আমার চাচাতো বোনের কথা বিশ্বাস করে আমার সাথে সব সম্পর্ক শেষ করে দিল। আপু তো আপনাকে ভালোবাসতো, তাই না? তাহলে সে আপনাকে অবিশ্বাস করলো কেন? জানি না, আমার বিশ্বাস ছিল সবাই আমাকে অবিশ্বাস করলেও স্নেহা আমাকে বিশ্বাস করবে, কিন্তু না, ও আমাকে অবিশ্বাস করলো। আমার একটা কথা শুনলো না। আমার অনেক কষ্ট হচ্ছিল। আমি তাকে অনেক রিকোয়েস্ট করি। নুসরাতকে সেদিনের সব ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে নুসরাতের মন খারাপ হয়ে গেল। আমিও চুপচাপ হয়ে বসে রইলাম। নুসরাত আমাকে বলল, আচ্ছা এখন আমি আসি। এই কথা বলে নুসরাত চলে গেল। এই বাসায় আমার দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেল। এখানে বসে থাকতে থাকতে নিজের কাছেও খুব খারাপ লাগছে। ভাবতেছি কিছু একটা করার দরকার, একটা চাকরি করব। নয়নকে বললাম আঙ্কেলকে ডেকে আনতে। নয়ন কিছুক্ষণের মধ্যেই আঙ্কেলকে নিয়ে আসলো। এই বাসায় আমার দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেল। এখানে বসে থাকতে থাকতে নিজের কাছেও খুব খারাপ লাগছে। ভাবতেছি কিছু একটা করার দরকার, একটা চাকরি করব। নয়নকে বললাম আঙ্কেলকে ডেকে আনতে। নয়ন কিছুক্ষণের মধ্যে আঙ্কেলকে নিয়ে আসলো। আঙ্কেল এসে বলল, বাবা কিছু বলবে? আঙ্কেল একটা কথা বলার ছিল। আসলে বাসায় বসে থাকতে আমার ভালো লাগছে না,
খুব বোরিং লাগছে। আমি চাই একটা চাকরি করতে। কি বলছো তুমি বাবা? তোমাকে কোনো চাকরি করতে হবে না। আঙ্কেল, বাসায় বসে থাকতে আমার ভালো লাগে না। আচ্ছা, তুমি পড়াশোনা করছো কোন ক্লাস অবধি? আঙ্কেল, আমার সামনে এইচএসসি পরীক্ষা। কি বলছো তুমি? তাহলে তো তোমার এখন পড়াশোনা করা দরকার। নুসরা তো এইবার পরীক্ষা দেবে তোমার সাথে। ও, কিন্তু আমার তো আর পড়াশোনা করা হবে না। আমাকে তো কলেজ থেকে বের করে দিয়েছে। সমস্যা নাই, তুমি নুসরাতের কলেজে ভর্তি হয়ে যাবে। আগে তুমি তোমার আগের কলেজে গিয়ে ওখান থেকে ছাড়পত্র নিয়ে আসতে হবে। তুমি কাল চলে যাও গ্রামে, ওখানে গিয়ে কলেজ থেকে ছাড়পত্র নিয়ে আসবে। ঠিক আছে আঙ্কেল। তারপর আঙ্কেল চলে গেল। রাতেই গ্রামে যাওয়ার জন্য সব কিছু ঠিকঠাক করে নিলাম। সকালে তাড়াতাড়ি বের হতে হবে, সেই জন্য রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। অনেক দিন পর গ্রামে যাব, খুব ভালো লাগছে। আবার মন খারাপও হয়ে যাচ্ছে। নিজের গ্রামে যাব, আব্বু আম্মুর সাথে একটু কথাও বলতে পারবো না। এসব ভাবতেই খুব খারাপ লাগছে। তারপরও তাদের একবার দেখে আসবো। সকালে তাড়াতাড়ি করে আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে যাব। এমন সময় আঙ্কেল বলল, ঈশান, এই ফোন আমি তোমার জন্য নিয়েছি, এটা রাখো। আর ভিতরে একটা সিম আছে, কোনো সমস্যা হলে আমাকে জানাবে, আমার নাম্বার সেভ করা আছে। ধন্যবাদ আঙ্কেল। ধন্যবাদ দিতে হবে না বাবা, তাহলে যাও, সাবধানে যাবে। আমি সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ব। পাশে তাকিয়ে দেখি নুসরাত মন খারাপ করে দাঁড়িয়ে আছে। নুসরাতকে বিদায় বলে বেরিয়ে পড়লাম। রেল স্টেশনে গিয়ে ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠে গেলাম। 4 ঘন্টার মধ্যে আমি নিজের গ্রামে পৌঁছে গেলাম। একটা রিক্সা নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে কলেজে পৌঁছে গেলাম। রিক্সা থেকে নামতেই আমার বন্ধু তুহিন আমাকে দেখে এগিয়ে আসে। তুহিন আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, কিরে, এতদিন কোথায় ছিলি তুই? আর তোর ফোন বন্ধ কেন? তোর কোনো খোঁজ খবর নেই। আসলে দোস্ত, আমার ফোনটা হারিয়ে গেছে, তাই কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। এতদিন কোথায় ছিলি সেটা তো বল আগে। এবার আমি তুহিনকে সব ঘটনা খুলে বললাম। তুহিন আমার কথা শুনে বলল, যাক, ভালোই হলো। এখন কি এখানে একবারে চলে আসলি নাকি? না রে, আজকেই আমার চলে যাব। কলেজে আসলাম, কিছু কাজ ছিল। কি কাজ? আসলে ছাড়পত্র নিতে আসছি। ঢাকা কলেজে ভর্তি হব, তাই কলেজ থেকে ছাড়পত্র নিতে আসলাম। বুঝলাম। দোস্ত, বাড়িতে সবাই কেমন আছে? মা, বাবা, ভাবি আর দাদি? দোস্ত, তোকে আর কি আর বলবো, তুই বাড়ি থেকে চলে যাওয়ার পরে তোর ভাবিকে বাসা থেকে বের করে দিয়েছে। তুহিনের মুখে এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি তুহিনকে বললাম, কি বলছিস এসব? ভাবিকে কেন বাসা থেকে বের করে দিবে? সবাই বলছে তোর ভাবি নাকি তোকে বাসা থেকে পালিয়ে যেতে বলছে, আর তার সাথে নাকি তোর খারাপ সম্পর্ক ছিল, তাই সবাই ভাবিকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছে। উনি এখন তার বাপের বাড়িতে থাকে। তুহিনের কথা শুনে আমার চোখের পানি বের হয়ে গেল। আমার জন্য আমার ভাবিকে বাসা থেকে বের করে দিল। কোনো দোষ না করেও আমার ভাবিকে বাড়ি ছাড়া হতে হলো। ভাবির জন্য খুব খারাপ লাগছে। তুহিন বলল, কি আর করার আছে বল, কান্না করে কি করবি? তোর বাসায় যাবি নাকি? না ভাই, বাসায় যাওয়ার ইচ্ছাটা মরে গেছে। চল কলেজের ভিতরে যাই। আচ্ছা, স্নেহা কেমন আছে দোস্ত? স্নেহা তো ভালো আছে, সবসময় হাসি খুশিভাবে থাকে। মনে হয় তোকে ভুলেই গেছে। আমি আর কোনো কথা বললাম না, সোজা কলেজের ভিতরে চলে গেলাম। ছাড়পত্র নিয়ে অফিস রুম থেকে বের হবো, এমন সময় দেখি স্নেহা একটা ছেলের সাথে কথা বলছে। স্নেহাকে অন্য একটা ছেলের সাথে কথা বলতে দেখে খুব খারাপ লাগছিল। স্নেহার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে, তাই ভাবলাম ওর সাথে একটু কথা বলে আসি। তাই স্নেহার দিকে এগিয়ে গিয়ে বললাম, স্নেহা কেমন আছো? স্নেহা আমার দিকে একবার তাকিয়ে আবার নিজের মুখ ঘুরিয়ে নিল। আমি আবার স্নেহা বলে ডাক দিলাম। স্নেহা বলল, আমি কোনো ধর্ষকের সাথে কথা বলতে চাই না। আপনি আমার সামনে থেকে চলে যান। আপনার মুখ দেখতেও আমার খারাপ লাগে। আমি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না, অঝরে চোখের পানি পড়ছে। তুহিন আমার কাছে এসে বলল, এখানে দাঁড়িয়ে আর কত অপমান সহ্য করবি তুই? চল এখান থেকে। তুহিন আমাকে টেনে নিয়ে চলে গেল। এমন সময় আমার ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি নুসরাত কল দিয়েছে। চোখের পানি মুছে ফোনটা রিসিভ করলাম। নুসরাত বলল, সবকিছু ঠিকঠাক ভাবে হয়েছে তো? হুম। আসবেন কখন? একটু পরে চলে আসবো। খাওয়া দাওয়া করছেন? আচ্ছা, বাসায় আসলে কথা হবে, ফোন রাখি। সাবধানে আসবেন। এই কথা বলে নুসরাত ফোন কেটে দিল। আমি তুহিনের থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। 4 ঘন্টার মধ্যে ঢাকা পৌঁছে গেলাম। তারপর একটা রিক্সা নিয়ে বাসার সামনে চলে গেলাম। বাসার সামনে গিয়ে দরজার কলিং বেলে চাপ দিতেই আন্টি এসে দরজা খুলে দিল। বাবা, ওখানে সব ঠিকঠাক আছে তো?
আন্টি আমার শরীরটা খুব ক্লান্ত হয়ে আছে, আমার একটু রেস্ট করা দরকার। আচ্ছা বাবা, যাও, তুমি রেস্ট নাও। তারপর আমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। রাতের খাবার খাওয়ার জন্য নুসরাত আমাকে ডাকতে আসলো। উঠুন এবার, খাবার তো খেতে হবে নাকি? আমার খেতে ইচ্ছে করছে না, আপনারা খেয়ে নিন। সবাই আপনার অপেক্ষা করে বসে আছে, আসুন। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি আসবেন। আমি হাত মুখ ধুয়ে খাবার খেতে চলে গেলাম। সবাই খাওয়া দাওয়া শেষ করে সোফায় এসে বসলো, আমিও বসলাম। আমাকে আঙ্কেল বলল, ঈশান, ওখানে কোনো সমস্যা হয়নি তো? তোমার বাসায় গিয়েছিলে? না আঙ্কেল, ওখানে একটা সমস্যা হয়ে গেছে। আমার জন্য আমার ভাবিকে বাসা থেকে বের করে দিয়েছে। কি বলছো তুমি? আঙ্কেল, আমার কাছে খুব খারাপ লাগছে। আমার ভাবি তো কোনো অন্যায় করেনি। আমার ভাবিকে কেন বিনা দোষে বাসা থেকে বের হতে হলো? সব আমার জন্য হলো। বাবা, নিজেকে দোষ দিও না, দেখবে সব ঠিক হয়ে যাবে। এখন যাও, ঘুমিয়ে পড়ো। কাল নুসরাতের সাথে কলেজে যাবে, নুসরাত তোমাকে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দিবে। আপনাদের কি বলে যে ধন্যবাদ দেব সেটার ভাষা আমার জানা নেই। আমি তো ভাবছি আমার পড়াশোনা এখানেই শেষ হয়ে যাবে। বোকা ছেলে, আমি তো তোমার বাবারই মতো, বাবাকে ধন্যবাদ দিতে হয় নাকি? এখন রুমে চলে যাও। তারপর আমি নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে খাটের উপরে বসতেই নুসরাত আমাকে বলল, আসতে পারি? আসুন। স্নেহার সাথে দেখা হয়েছে? হুম। ও, তো কথা হয়েছে? না। কেন? এবার আমি নুসরাতের কাছে সবকিছু বললাম। নুসরাত আমার কথা শুনে স্তব্ধ হয়ে গেল। একটু পরে নুসরাত চলে গেল, আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তারপর আমি আর নুসরাত নাস্তা করে আঙ্কেল আন্টির থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় গিয়ে দেখি কোনো গাড়ি নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা রিক্সা দেখতে পেলাম। রিক্সার মধ্যে আগে নুসরাত উঠে বসে। নুসরাতের পাশে বসতে আমার কাছে কেমন যেন লাগছে, তাই নুসরাত আর আমার মাঝে একটু গ্যাপ করে বসলাম। এমনভাবে বসে আছি যে কিছুর সাথে ধাক্কা খেলেই আমি নিচে পড়ে যাব। আমার এমন অবস্থা দেখে নুসরাত মুচকি মুচকি হাসতে থাকে। নুসরাত এবার বলল, ঠিক আছে, বসুন, আবার রিক্সা থেকে পড়ে যেতে পারেন। না, আমি ঠিক আছি। এই কথা বলে চুপচাপ হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা কলেজের কাছে পৌঁছে গেলাম। নুসরাত আমাকে নিয়ে সোজা অফিস রুমে নিয়ে গেল। ভর্তির সব কাজ শেষ করে নুসরাত ক্লাসে চলে যায়। আসলে স্যার নুসরাতকে ক্লাসে চলে যেতে বলছে, আমাকে অফিসেই বসে থাকতে বলল। স্যার আমাকে নিয়ে ক্লাসে যাবে আর সবার সাথে পরিচয় করিয়ে দিবে। একটু পর স্যার আমাকে নিয়ে ক্লাসের দিকে চলে গেল। আমি ক্লাসের ভিতরে যেতেই আমার দিকে সবাই তাকিয়ে রইল, যেন তারা একটা ভূত দেখতে পারছে তাদের চোখের সামনে। আমি স্যারের সাথে ক্লাসের ভিতরে যেতেই সবাই আমার দিকে তাকিয়ে রইল। এবার স্যার সবাইকে আমার সাথে পরিচয় করিয়ে দিয়ে চলে গেল। আমি গিয়ে একটা ছেলের সাথে বসলাম। ছেলেটার নাম নিলয়। নিলয় আমার দিকে হাত বাড়িয়ে বলল, হাই, আমি নিলয়। হ্যালো, আমি ঈশান। আপনি কি কলেজে নতুন এসেছেন? আজ থেকে আমরা ফ্রেন্ড, ওকে? ঠিক আছে। হ্যাঁ, বাসা কোথায় আপনার? আমরা না ফ্রেন্ড তো আপনি করে বলার কিছু নাই, তুই করে বলতে পারেন। হ্যাঁ ঠিক আছে, বাসা কই তোর? আমি নিলয়কে আমার সব পরিচয় দিয়ে দিলাম। একটু পরে স্যার এসে ক্লাস শুরু করলো। স্যার আমাকে দেখে দাঁড় করিয়ে আমার পরিচয় নিয়ে নিল। স্যার নিজের ক্লাস শেষ করে চলে গেল। এবার ক্লাসের ছেলেমেয়ে সবাই আমার সাথে পরিচয় হতে আসলো। সবার সাথে একটু দূরে দাঁড়িয়ে রইল নুসরাত। একটা জিনিস খুব ভালো লাগলো, যেখানে সবাই খুব ফ্রেন্ডলি। আজকের মতো কোনো রকমভাবে ক্লাস শেষ করে আমি আর নুসরাত কলেজ থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম। নুসরাত আমাকে বলল, এই শোনেন, আপনি কিন্তু কোনো মেয়ের সাথে বেশি কথা বলতে পারবেন না বলে দিলাম। কেন? জানি না, বলবেন না বলছি, বলবেন না। আমি আর কোনো কথা বললাম না। দুজনেই বাসায় চলে গেলাম। বাসায় বসে রইলাম। এমন সময় নুসরাত আসলো আমার রুমে বই নিয়ে। নুসরাত এসে বলল, আমরা একসাথে পড়াশোনা করব। ঠিক আছে, বসেন এখানে। এই শোনেন, আপনি আমাকে আর আপনি আপনি করে বলবেন না কিন্তু। ঠিক আছে, আপনিও বলবেন না। ওকে। এবার আমরা দুজনেই পড়তে শুরু করে দিলাম। নুসরাতের পড়াশোনা দেখে আমি অবাক হলাম। ও পড়াশোনায় খুব একটা ভালো না, বারবার আমাকে প্রশ্ন করে। আমি ওকে অনেক কিছুই বুঝিয়ে দিলাম। পড়াশোনা শেষ করে খেতে চলে গেলাম। খাওয়ার টেবিলে গিয়ে বসতে আঙ্কেল বলল, ঈশান, কলেজ পছন্দ হয়েছে? জি আঙ্কেল। তো আজকে কেমন লাগছে কলেজ? খুব ভালো লেগেছে। আজকে প্রথম দিনে অনেকের সাথে পরিচয় হলো। আমি ভাবছিলাম এখানকার ছেলেমেয়েগুলো অন্যরকম হবে, কিন্তু দেখি সবাই খুব ফ্রেন্ডলি। ভালো হলেই ভালো। আঙ্কেল, আমি যে একটা চাকরির কথা বলেছিলাম সেটা? চাকরি করতে হবে কেন তোমার? কোনো চাকরি করতে হবে না তোমাকে, তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করো। আঙ্কেল, আমার একটা চাকরি দরকার। আমার জন্য আপনারা আর কত করবেন? আমার নিজের কাছেও খুব খারাপ লাগে। আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিলে হবে। এতই যখন চাকরি করতে চাও, তাহলে তুমি কাল থেকে আমার অফিসে যাবে।
সকালে যেহেতু কলেজ আছে, দুপুরের পরে তুমি অফিসে যাবে। ধন্যবাদ আঙ্কেল। কিন্তু বাবা, তুমি এত চাপ নিতে পারবে? কয়েক মাস পরেই তো তোমার পরীক্ষা। সমস্যা নেই আঙ্কেল, আমার কোনো সমস্যা হবে না, আমি ম্যানেজ করে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বসে রইলাম। নুসরাত একটু পরে আমার রুমে আসে। আমি আর নুসরাত বেরিয়ে পড়লাম। আজকে বাসে করেই কলেজে চলে গেলাম। আজকে একটু তাড়াতাড়ি কলেজে পৌঁছে গেলাম। নুসরাত বলল, ক্লাস শুরু হতে এখনো অনেক সময় বাকি, চলো আমরা একটু ঘুরে আসি। খাওয়া দাওয়া শেষ করে রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বসে রইলাম। নুসরাত একটু পরে আমার রুমে আসে। আমি আর নুসরাত বেরিয়ে পড়লাম। আজকে বাসে করেই কলেজে চলে গেলাম। আজকে একটু তাড়াতাড়ি কলেজে পৌঁছে গেলাম। নুসরাত বলল, ক্লাস শুরু হতে এখনো অনেক সময় বাকি, চলো আমরা একটু ঘুরে আসি। আমিও রাজি হয়ে গেলাম। দুজনে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। নুসরাত আমাকে বলল, আচ্ছা তোমার কি কালার পছন্দ? আমার নীল আর কালো পছন্দ। আর তোমার? এখন থেকে এটাই আমারও পছন্দ। মানে? কিছু না। আচ্ছা, ক্লাসের সময় হয়ে এসেছে, চলো, আবার লেট হয়ে যাবে। ঠিক আছে। তারপর আমি আর নুসরাত একসাথে কলেজে চলে গেলাম। ক্লাসে গিয়ে দেখি নিলয় আমার জন্য তার পাশে জায়গা রেখে দিয়েছে। আমি গিয়ে বসে পড়লাম। নিলয় আমাকে বলল, দোস্ত, নুসরাত কি তোর গার্লফ্রেন্ড নাকি? আরে না নুসরাত, আমার ফ্রেশ শুধুই। ও আচ্ছা, দেখিস আবার ফ্রেন্ড থেকে যেন অন্য কিছু না হয়ে যায়। কি যে বলিস, ওই রকম কোনো কিছুই হবে না। কলেজে যতই যাচ্ছি ততই মানুষের সাথে পরিচয় বাড়ছে। এখানে কলেজে আমার অনেক ফ্রেন্ড হয়ে গেছে। নুসরাত এখন আর আগের মতো আমার সাথে কথাও বলে না। কলেজে আসে চুপচাপ থাকে, বাসায়ও তেমন কথা হয় না। কেন হঠাৎ করে মেয়েটা এত চুপচাপ হয়ে গেল বুঝতে পারছি না। হঠাৎ করে নুসরাতের চুপচাপ হয়ে যাওয়ার বিষয়টা কেন জানি আমার কাছে খুব খারাপ লাগছে। যেই মেয়ে সারাক্ষণ আমার সাথে বকবক করতো, সে এখন আমার সাথে কথাও বলে না। ক্লাসে গিয়ে নিলয়কে বললাম, দোস্ত, নুসরাত দেখি চুপচাপ হয়ে গেছে, কিছুই বুঝলাম না। তুই তো বোকা, কি বুঝবি? তোর কথাও আমি ঠিক বুঝলাম না। নুসরাত তোকে ভালোবাসে। তুই কি দেখিস না, তুই যখন মেয়েদের সাথে আড্ডা দিস, নুসরাত তোর দিকে কিভাবে তাকিয়ে থাকে? আরে দূর, এসব না, বাদ দে তো। আমি নিজেই নুসরাতের সাথে কথা বলবো। যেই ভাবা সেই কাজ। নুসরাতের পুরো কলেজে খুঁজতে শুরু করলাম। একটু পরেই নুসরাতকে দেখলাম একা একা মন মরা হয়ে দাঁড়িয়ে আছে। আমি নুসরাতের কাছে গিয়ে বললাম, নুসরাত, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? তুমি হঠাৎ করে এমন চুপচাপ হয়ে গেলে কেন? কি হয়েছে তোমার? কই কিছু না তো। সত্যি করে বলো, কি হয়েছে তোমার? তুমি তো এমন ছিলে না আগে। যেই মেয়ে সারাক্ষণ বকবক করতো, সে এখন চুপচাপ হয়ে গেল কিভাবে? তোমার জন্য তো ভালো হলো, কেউ এখন আর তোমাকে বিরক্ত করছে না, সবার সাথে সময় কাটাতে পারছো। মানে? কিছু না। আর কিছু বলবে? তোমার এসব কথার মানে আমি ঠিক বুঝলাম না নুসরাত, মানেটা আমাকে ক্লিয়ার করো। তুমি কি বোঝো না অন্য কোনো মেয়ের সাথে কথা বললে আমার খারাপ লাগে? তুমি কি বোঝো না তোমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে আমার সহ্য হয় না? তুমি কি বোঝো না আমি তোমাকে ভালোবাসি? নুসরাতের মুখে ভালোবাসার কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি স্তব্ধ হয়ে গেলাম। মুখ দিয়ে আর কোনো কথা বলতে পারছিলাম না। আমি আর কোনো কথা না বলে কলেজ থেকে সোজা বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ভাবলাম, এখান থেকে আমার চলে যাওয়াটা বেটার হবে। যারা আমাকে এখানে থাকতে দিল তাদের সাথে আমি কি করে বেইমানি করতে পারি? তারা যদি এসব জানে তারা তো আমাকে অনেক খারাপ ভাববে। আমি চাই না কারোর বিশ্বাস ভেঙে দিতে। নুসরাতকে আমারও ভালো লাগে, কিন্তু আমি চাই না আমার জন্য নুসরাতের বাবা মা কোনো কষ্ট পাক। আমি একটা চিঠি লিখে বাসা থেকে বের হয়ে চলে গেলাম, কাউকে কিছু না বলে। যেইভাবে খালি হাতে এই বাড়িতে আসছি, যেইভাবে খালি হাতে বের হয়ে গেলাম, শুধু মোবাইলটা রাখলাম। আমি আর ঢাকা থাকতে চাই না। আমি এই শহর ছেড়েই চলে যাব। তার জন্য আমি চলে গেলাম রেল স্টেশনে। অন্যদিকে নুসরাত বাসায় গিয়ে আমাকে খুঁজতে থাকে। পুরো বাসা খুঁজেও ঈশানকে কোথাও না পেয়ে নুসরাত ঈশানের রুমে আবার ফিরে আসে। এসেই দেখে খাটের ওপরে একটা চিঠি। নুসরাত দেরি না করে চিঠিটা পড়তে শুরু করে দেয়। চিঠিতে লেখা ছিল, নুসরাত, পারলে আমাকে ক্ষমা করে দিও। আঙ্কেল আন্টিকেও বলবে আমাকে ক্ষমা করে দিতে। দেখো, আমি চাইলে তোমাকে মেনে নিতে পারতাম, কিন্তু আঙ্কেল আন্টির বিশ্বাস আমি কি করে ভেঙে দিতে পারি? যারা আমাকে রাস্তা থেকে তুলে এনে তাদের বাসায় থাকতে দিয়েছে, আমি তাদের সাথে বেইমানি করতে পারি না। ক্ষমা করে দিও। আমি বাসা থেকে চলে গেলাম। নুসরাত চিঠিটা পড়ে কান্না করতে শুরু করে দেয় আর ঈশানকে ফোন দিতে থাকে, কিন্তু ঈশানের ফোন অফ। নুসরাত একটা SMS দিয়ে নিজের হাত কেটে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। নুসরাতের চিৎকারের শব্দ শুনে নুসরাতের আব্বু রুমে চলে আসে। এসে দেখে নুসরাত ফ্লোরের উপর পড়ে আছে আর নুসরাতের পাশেই সেই চিঠি পড়ে আছে। উনি চিঠি হাতে নিয়ে দেখে এই অবস্থা।
তাড়াতাড়ি করে নুসরাতকে হাসপাতালে নিয়ে যায়। নুসরাতকে হাসপাতালে নিতে নিতে উনি ঈশানের নাম্বারে অনেকবার কল দিল। ঈশান ট্রেনে অপেক্ষা করে বসে আছে। এবার ঈশান পকেট থেকে ফোন বের করে আর ফোন চালু করে দেখে অনেকগুলো কল। একটা এসএমএসও এসেছে। এসএমএস সিন করে দেখে নুসরাত একটা এসএমএস দিয়েছে। এবার আমি এসএমএসটা পড়তে শুরু করে দিলাম। এসএমএসটা ছিল, ঈশান, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি ভালো থেকো, আমি চলে যাচ্ছি তোমার থেকে অনেক দূরে। আমি এসএমএসটা দেখে আর নিজের চোখের পানি আটকে রাখতে পারলাম না। হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি আঙ্কেল কল দিয়েছে। আমি ফোন রিসিভ করতেই আঙ্কেল বলল, বাবা ঈশান, তুমি কোথায়? নুসরাতের অবস্থা ভালো না, ওকে হাসপাতালে নিয়ে আসছি, তুমি তাড়াতাড়ি আসো। আঙ্কেল, কি হয়েছে নুসরাতের? ও নিজের হাত কেটে ফেলেছে, এখন আমরা ওকে নিয়ে হাসপাতালে আসছি। আমি তোমাকে ঠিকানা দিয়ে দিচ্ছি, তুমি চলে আসো। আমি ফোন রেখে আঙ্কেলে দেওয়ার ঠিকানা অনুযায়ী হাসপাতালের সামনে চলে গেলাম। হাসপাতালের সামনে যেতেই আমার বুকের ভিতরটা কাঁপতে শুরু করে দিল। খুব ভয় লাগছে। আমি হাসপাতালের ভিতরে যেতেই দেখলাম আঙ্কেল আর আন্টি দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি করে আঙ্কেলের কাছে গিয়ে বললাম, আঙ্কেল, নুসরাতের কি হয়েছে? আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আঙ্কেল ঠাস করে আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। আমি হতবাক হয়ে আঙ্কেলের দিকে তাকিয়ে রইলাম। আঙ্কেল আমাকে বলল, সব কিছুই তোমার জন্য হয়েছে। আমার মেয়ের যদি আজ কিছু হয়ে যেত, নিজেকে খুব মহান ভাবো, তাই না? আমি মাথা নিচু করে আঙ্কেলের কথাগুলো শুনলাম, শুধু কিছু বললাম না। আঙ্কেল আবার বলল, ঈশান, নুসরাত আমার একমাত্র মেয়ে। আমি নুসরাতকে অনেক ভালোবাসি। তুমি নুসরাতকে ভালোবাসো, আমাকে বললে কি আমি তোমাদের কিছু বলতাম? তোমার মতো ছেলে পাওয়া তো আমার মেয়ের জন্য ভাগ্য। আঙ্কেল, দেখো ঈশান, আমার মেয়ে কাকে পেলে সুখে থাকবে আমি সেটাই চাই। আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিতে চাই। আশা করি তুমি আমার কথাটা রাখবে। এমন সময় একটা নার্স এসে বলল, রোগীর জ্ঞান ফিরেছে, আপনারা চাইলে দেখা করে আসতে পারেন। আঙ্কেল আমাকে বলল, যাও বাবা, আমার মেয়ের সাথে দেখা করে আসো। আমি আর কোনো কথা না বলে নুসরাতের কেবিনের দিকে চলে গেলাম। কেবিনের ভিতরে যেতেই নুসরাত আমাকে দেখে নিজের মুখ ঘুরিয়ে নিল। আমি নুসরাতের কাছে গিয়ে কান্না মাখা গলায় বললাম, এসবের মানে কি নুসরাত? তোমার যদি কিছু হয়ে যেত তখন কি হতো? তুমি তো খুশি হতে, আর কি? তুমি তো এটাই চাইছো, যাতে আমি মরে যাই। একদম চুপ, এসব কথা আর কখনো বলবে না। কেন? কারণ আমিও তোমাকে ভালোবাসি। সত্যি? হুম। নুসরাত এবার ঈশানকে জড়িয়ে ধরে। ঈশানও নুসরাতকে জড়িয়ে ধরে খুব শক্ত করে। এমন সময় আঙ্কেল আন্টি ভেতরে চলে আসে। আঙ্কেল আন্টি আসার শব্দ শুনে দুজনেই লজ্জা পেয়ে যায়। ঈশান লজ্জা পেয়ে কেবিন থেকেই বেরিয়ে গেল। পরের দিন নুসরাতকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। নুসরাত আর ঈশানকে একসাথে বসিয়ে রেখে আঙ্কেল বলল, বাবা ঈশান, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা আঙ্কেল? আমি তোমার আর নুসরাতের বিয়েটা দিয়ে দিতে চাইছি। আমি চাই তোমরা বিয়ে করে সংসার জীবন শুরু করো। আঙ্কেল, আর কয়েক মাস পরে আমাদের পরীক্ষা। এখন বিয়ে করা কি ঠিক হবে? এতে আমাদের পড়াশোনার ক্ষতি হবে। ঠিক আছে, তাহলে তোমাদের পরীক্ষার পরেই তোমাদের বিয়ে হবে। আমি নুসরাতের দিকে তাকাতেই নুসরাত একটা মুচকি হাসি দিল। আমি রুমে চলে গেলাম। কিছুক্ষণ পরে নুসরাত আমার রুমে চলে আসে। তুমি এই সময় এখানে? আসতে মানা নাকি? এই রুমে তো কিছুদিন পরে আমিও থাকবো। থাকবে সেটা কিছুদিন পরে, এখন না। এখন নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। না, একটা দাও। কি দেব? বুঝে না, কিস দাও। এবার আমি নুসরাতের কপালে একটা চুমু দিলাম। দেখতে দেখতে আমাদের পরীক্ষা চলে আসলো। খুব ভালোভাবে পরীক্ষা দিলাম দুজনেই। পরীক্ষার রেজাল্টও খুব ভালো হয়েছে আমাদের। আঙ্কেল আমার কাছে এসে বলল, ঈশান, এবার তোমাদের বিয়েটা দিয়ে দিতে চাই। আপনি যেটা ভালো বোঝেন। তুমি কি তোমার পরিবারকে জানাবে? আঙ্কেল, এখন আমার পরিবার বলতে শুধু আপনারাই আছেন। আমার অন্য কোনো পরিবার নেই। তো আর কাউকে জানানোর প্রয়োজন মনে করি না। যে পরিবার আমাকে অবিশ্বাস করে বাড়িঘর ছাড়তে বাধ্য করছে, তারা আমার কিসের পরিবার? ঠিক আছে বাবা, তাহলে আগামীকাল বিয়ের কাজ শুরু করি। ঠিক আছে আঙ্কেল। পরের দিন কোনো ঝামেলা ছাড়াই আমার আর নুসরাতের বিয়েটা হয়ে যায়। তেমন বড় করে অনুষ্ঠান করা হয়নি, না হলে আমার সকল পাঠক পাঠিকাদের ইনভাইট করতাম। যাই হোক, বিয়ের সব কাজ সম্পন্ন হয়ে গেল। বিয়েতে শুধুই আমার আর নুসরাতের কয়েকজন বন্ধু আসছে, নিলয়ও আসছে। ভালোই ভালোই বিয়েটা হলো। দেখতে দেখতে রাত হয়ে গেল। বাসর ঘরে নতুন বউ অপেক্ষা করছে আমার জন্য, আর এই দিকে আমার বন্ধুরা আমাকে যেতেই দিচ্ছে না। আল্লাহই ভালো জানেন আমার কপালে কি আছে আজ, ভালোবাসা নাকি দুঃখ। নিলয়কে বললাম, দেখ ভাই, তোরা তো জানিস নুসরাত কতটা রাগী। এত লেট করলে আমার খবর আছে। বুঝতে পারছি। বউ পেয়ে এখন বন্ধুদের ভুলে গেলি? আরে ধর, কি বলিস? আসলে রাত তো অনেক হচ্ছে। ঠিক আছে, চল তোকে দিয়ে আসি। এবার ওরা আমার সাথে আমার বাসর ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল।
দরজার মধ্যে হালকা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। আমার বন্ধুরা এক ধাক্কা দিয়ে আমাকে বাসর ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে বাহিরে দরজা বন্ধ করে দিল। আমিও ভিতর থেকে দরজা লক লাগিয়ে দিলাম, কারণ এইগুলোর উপরে আমার কোনো বিশ্বাস নেই। খাটের সামনে দাঁড়িয়ে রইলাম। শুনেছি বাসর ঘরে নাকি বউ এসে বরকে সালাম করে। এখন দেখি আমার বউ এখনও খাটের উপরে বসে আছে। আমি খাটের কাছে গিয়ে বললাম, এই তুমি আমাকে সালাম করলে না কেন? নুসরাত নিজে নিজে তার ঘোমটা সরিয়ে আমার পাঞ্জাবির কলার ধরে বলল, তুই এতক্ষণ কোথায় ছিলি? কখন থেকে তোর জন্য অপেক্ষা করে বসে আছি আমি। বরকে কেউ তুই করে বলে? ছি, আবার বরের কলার ধরে আছে। তোকে আমি খুন করে ফেলবো। আল্লাহ বাঁচাও, এই আমি কাকে বিয়ে করলাম? বাসরাতে হাজব্যান্ডকে মারতে চাই। এবার নুসরাত রুমে লাইট অফ করে দিল। লাইট অফ করার পরে বুঝলাম কি কোন মারার কথা বলছে। বিলাই মারা। বাসরাত কি আর বলবো, দুজনেই মেতেছিলাম ভালোবাসায়, হারিয়ে গিয়েছিলাম ভালোবাসার অন্য এক দুনিয়ায়। কিছুক্ষণ পরে নুসরাত আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আমিও ঘুমিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠে দেখি নুসরাত নেই। চোখে অনেক ঘুম, তাই আবার ঘুমিয়ে পড়লাম। একটু পরে কারো ডাকে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি নুসরাত। আর কত ঘুমাবে তুমি? রাতে তো ঘুমাতে দাওইনি, এখনো কি ঘুমাতে দিবে না? আর ঘুমাতে হবে না, উঠো উঠো, ফ্রেশ হয়ে নাও। নুসরাতের হাত ধরে একটানে নিজের কাছে নিয়ে আসলাম। নুসরাতের কপালে একটা চুমু দিয়ে বললাম, দুজনে একসাথে আবার গোসল করব। কি? বুঝো নাই? শয়তান। এই কথা বলে নুসরাত আমার থেকে নিজেকে ছাড়িয়ে রুম থেকে বাহিরে চলে গেল। আমিও উঠে ফ্রেশ হয়ে নিলাম। খাবার খাওয়ার জন্য চলে গেলাম। খাবার শুরু করব এমন সময় আঙ্কেল বলল, থুক্কু, উনি তো এখন আমার শ্বশুর। শ্বশুর যে আঙ্কেল বললে পাবলিক কি বলবে? ঈশান, আমার বয়স হয়েছে, আমি চাই এবার আমার অফিসটা তুমি সামলাও। আমি কি পারবো একা এত বড় অফিস সামলাতে? তুমিই পারবে আমার অফিস সামলাতে। ঠিক আছে। এখন অফিসে জয়েন করতে হবে না, কিছুদিন যাক, তারপর অফিসে জয়েন হবে। ঠিক আছে আঙ্কেল। নুসরাত রাগীভাবে তাকিয়ে বলল, ওটা তোমার আঙ্কেল না, শ্বশুর হবে। আর শ্বশুরকে আব্বু বলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। খুব ভালোভাবেই কেটে গেল আমাদের কিছুদিন। নুসরাতের সাথে অনেক ঘোরাঘুরি করলাম। আমি অফিসের কাজে জয়েন করলাম। আব্বু আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন অফিসের বস হিসেবে। দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেল। হঠাৎ করে আমার বন্ধু নিলয় আমাকে ফোন করে বলল সে আমাদের বাসায় এসেছে। তো আমি অফিসের কাজ শেষ করে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি নিলয় আর তার পুরো পরিবার আমার বাসায় এসে বসে আছে। আমি সবাইকে দেখে একটু অবাক হলাম। নিলয় আর তার পুরো পরিবারকে আমার বাসায় দেখে আমি একটু অবাক হয়ে গেলাম। এবার আমি তাদের সামনে যেতেই নিলয়ের আম্মু বলল, বাবা, আমি তোমার কাছে আসছি। জি আন্টি, বুঝতে পারছি, কিন্তু আপনি কেন এত কষ্ট করে আসতে গেলেন? আমাকে বললেই তো আমি নিজেই চলে যেতাম আপনাদের বাসায়। আসলে বাবা, আমি তোমাকে দাওয়াত করতে আসছি। কিসের দাওয়াত? নিলয়ের বিয়ে ঠিক করেছে। আগামী শুক্রবার নিলয়ের বিয়ের দিন তারিখ ঠিক করেছে। তোমাদের সবার দাওয়াত। এটার জন্য বাসায় না এসে ফোনে বললেই হতো। আর সব থেকে বড় কথা হলো, নিলয় তো আমাকে কিছুই বলল না। নিলয়কে না জানিয়ে বিয়ে ঠিক করে ফেলেছে। বিয়ের সবকিছু ঠিকঠাক করেই ওকে বললাম। তা বিয়ে কোথায় ঠিক করলেন আন্টি? গোপালগঞ্জ। গোপালগঞ্জের নাম শুনে বুকের ভিতরটা কেমন যেন কেঁপে উঠল, কারণ গোপালগঞ্জ আমার গ্রামের বাড়ি। আমি চুপচাপ হয়ে গেলাম। আর গোপালগঞ্জ তো আর ছোট কোনো এলাকা না। আমি কেন এসব নিয়ে ভাবছি? আন্টি বলল, কি হলো বাবা, কথা বলছো না কেন তুমি? কিছু না আন্টি। আচ্ছা ঠিক আছে, বসেন, খাবার খেয়ে একবারে যাবেন। না বাবা, আমাদের আরো কিছু কাজ আছে, কেনাকাটাও বাকি আছে এখনো। অন্য একদিন এসে থাকবো তোমাদের বাসায়। ঠিক আছে আন্টি। আন্টি আমাদের দাওয়াত দিয়ে চলে গেলেন। তারপর আমিও আবার অফিসের কাজ বাসায় করতে শুরু করলাম। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। বিয়েতে বরের সাথে আমাদের সবাইকেই যেতে বলছে। তো সবাই রেডি হয়ে নিলয়ের বাসার দিকে চলে গেলাম। আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই সবাই কনের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই গাড়ি ছেড়ে দেয়। রাস্তা যতই এগোচ্ছে ততই আমার কাছে কেমন যেন লাগছে। কতদিন পরে নিজের গ্রামে যাচ্ছি, কিন্তু পরিবারের কারোর সাথেই দেখা হবে না। আমি চাই তাদের সাথে যেন আমার আর কোনো দেখা না হোক। 4 ঘন্টা পরে আমরা গোপালগঞ্জ পৌঁছে গেলাম। গাড়ি এবার যতই যাচ্ছে মনে হচ্ছে গাড়ি আমার বাড়ির দিকে যাচ্ছে। সেই পরিচিত রাস্তা, পরিচিত গাছপালা। কিছুক্ষণ পরে দেখি গাড়ি আমার বাসার সামনে গিয়ে দাঁড়ালো। তখন আমার বুকের ভিতর কেঁপে উঠল। তাহলে শেষে আমি আমার বাড়িতে চলে আসলাম। কিন্তু এই বাড়িতে মেয়ে তো শিউলি ছাড়া আর কেউ নাই। তাহলে কি নিলয়ের বিয়ে শিউলির সাথে হচ্ছে? আমি ভিতরে গেলে তো সবাই সব কিছুই জেনে যাবে, হয়তো বিয়েটাও ভেঙে যাবে। আমি চাই না আমার জন্য আর কারোর কোনো ক্ষতি হোক। এমনি আমার জন্য সবাই একবার অনেক কষ্ট পেয়েছে। আমি আর চাই না আমার জন্য আর কারো কোনো ক্ষতি হোক। আমি গাড়ির ভিতরে বসে রইলাম।
সবাই গাড়ি থেকে নেমে গেল। আমি গাড়ি থেকে নামছি না দেখে নুসরাত আমাকে বলল, কি হলো, গাড়ি থেকে নামছো না কেন? আর তখন থেকে দেখছি তুমি যেন কিছু একটা নিয়ে চিন্তিত। কি হয়েছে তোমার, বলবে একটু? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়নি, তুমি যাও, আমি আসছি। আমার কিছু কাজ আছে, কাজ শেষ করেই চলে আসছি। এখন আবার কি কাজ তোমার? তুমি যাও প্লিজ, আমি আসছি একটু পরেই। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে। এই কথা বলে নুসরাত চলে গেল। এবার নিলয় চলে আসলো। নিলয় এসে বলল, কিরে, তুই এখনো গাড়িতে বসে আছিস কেন? আমি একটু পরে আসছি, তোরা যা। না, তোকে ছাড়া আমি ভেতরে যাচ্ছি না। তুই আমার সাথে ভেতরে যেতে হবে। তোকে ছাড়া আমি এক পাও সামনে যাব না। দোস্ত প্লিজ যা, আমি পরে আসছি। না, তুই এখন আয়। কোনো কথা বলবি না, ফার্স্ট আয়। সবাই দাঁড়িয়ে আছে আমাদের জন্য। কি আর করার, ওর জোরাজোরির কাছে হার মানলাম। তবে এক পা যতই সামনে দিচ্ছি ততই আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। কি হবে তা ভাবতেই খারাপ লাগছে। আমার জন্য আবার এই বিয়েটা ভেঙে যাবে না তো? একটু সামনে যেতেই দেখি আমার ভাবি দাঁড়িয়ে আছে। ভাবিকে দেখে একটু অবাক হলাম। ভাবিকে না বাসা থেকে বের করে দিয়েছে, তাহলে ভাবি এখানে কি করে এলো? তাহলে তারা কি আবার ভাবিকে নিয়ে আসছে? যাক, ভালোই হলো। তবে ভাবিকে দেখে ইচ্ছে করছে এক দৌড়ে ভাবির কাছে চলে যাই, কিন্তু আমি নিরুপায়, চাইলেও পারছি না। এবার বরযাত্রীর সাথে আমি এগোতে থাকি। আমি সবার থেকে নিজেকে আড়ালে রাখার চেষ্টা করছি। হঠাৎ করে ভাবির চোখ আমার উপরে পড়ে। ভাবি আমাকে ভালো করে চিনতে পারছে না এত মানুষের ভিড়ে। ভাবি আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। এবার ভাবি এক দৌড়ে আমার কাছে এসে কান্না করতে করতে বলল, ঈশান ভাই আমার, তুমি এতদিন কোথায় ছিলে? এইদিকে আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। ভাবি এবার মা বাবাকে ডাকতে থাকে। অন্যদিকে সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে। কেউ কিছুই বুঝতে পারছে না এরা কি করে আমাকে চিনে। সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে। মা বাবা একসাথে চলে আসে। বাবা আমাকে দেখেই কান্না করে দিল আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস। তোকে বিশ্বাস না করে তোর উপর অনেক অত্যাচার করেছি আমরা। সেই দিন তোর কথা আমাদের বিশ্বাস করা উচিত ছিল। আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে আর ছোট করবেন না, আমাকে আর অপরাধী বানাবেন না। এবার আম্মু আমার কাছে এসে বলল, বাবা ঈশান, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। আমি তো একজন দর্শক, আপনারা কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন? আমি তো অপরাধী। এমন সময় হঠাৎ করে কেউ আমার পায়ে ধরে কান্না করতে শুরু করে দিল। তাকিয়ে দেখি শিউলি। পা ছাড়ুন। না, আগে বল তুই আমাকে ক্ষমা করেছিস। আমি তোর সাথে অন্যায় করেছি অনেক। প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি সেদিন অন্ধ হয়ে গিয়েছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দে ঈশান। আমি কিছুই বুঝতে পারছি না। আমি ভাবিকে বললাম, ভাবি কিছুই তো বুঝলাম না। আমি বলছি, তুমি এই বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমাকেও এই বাড়ি থেকে বের করে দেয়, কিন্তু আবার কিছুদিন পরেই আমাকে ফিরিয়ে নিয়ে আসে। তারপর আমি সব সত্যি সবার সামনে নিয়ে আসি। আর শিউলিও নিজের ভুল বুঝতে পারে, আর সে সব সত্যি কথা মা বাবার কাছে বলে দেয়। সে সবার কাছে ক্ষমা চেয়ে নেয়। ও নিজের ভুল বুঝতে পারে। তুমিও ওকে ক্ষমা করে দাও ঈশান। শিউলি এখনো আমার পা ধরে কান্না করছে। আমি শিউলিকে দাঁড় করিয়ে বললাম, আমি তোকে সবসময় নিজের বোনের মতো ভালোবাসতাম, কখনো তোর দিকে খারাপ নজরে তাকাইনি। আর তুই আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমার পরিবার থেকে আমাকে দূরে রাখলি। যে মা বাবা আমাকে নিয়ে গর্ব করতো তাদের কাছে আমাকে খারাপ বানিয়ে দিলি। সবার কাছে আমাকে তুই খারাপ বানিয়ে দিলি। আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তুই আমার জীবনটাই নষ্ট করে দিয়েছিলি। পুরো কলেজে আমার নামে মিথ্যা বলে সবার কাছে আমাকে খারাপ বানিয়েছিস। প্লিজ ঈশান, আমাকে তুই ক্ষমা করে দে ভাই। আমি জানি ক্ষমা পাওয়ার যোগ্য আমি না, তাও তোর কাছে আমি ক্ষমা চাইছি। প্লিজ আমাকে ক্ষমা করে দে ভাই। শিউলির চোখের পানি দেখে খুব খারাপ লাগছে। কেউ যখন নিজের ভুল বুঝতে পারে তখন তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আমি এবার শিউলির চোখের পানি মুছে দিয়ে বললাম, ঠিক আছে, তোকে আমি ক্ষমা করে দিলাম। এবার শিউলি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমি শিউলির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, পাগলি, এইভাবে আর কান্না করতে হবে না। এবার আমার বাবা আমার কাছে এসে বলল, বাবা, তোকে আমি কত জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। বাবা, তোকে আর আমরা হারাতে চাই না। তুই এবার থেকে আমাদের কাছেই থাকবি। সরি বাবা, সেটা সম্ভব না। তোমাদের উপরে আমার আর কোনো রাগ অভিমান নেই, কিন্তু এখানে থাকা আমার পক্ষে সম্ভব না। কারণ তোমরা যখন আমাকে অবহেলা করছিলে, তোমাদের অবহেলার শিকার হয়ে যখন আমি বাড়ি ছেড়ে চলে যাই, তখন আমি নতুন একটা পরিবার পাই, যেখানে আমি তোমাদের নিজের ছেলে হওয়ার পরেও আমার কথা বিশ্বাস করলে না। সেখানে একটা পরিবার আমাকে চিনে না, জানে না, তারা আমাকে তাদের পরিবারের একজন করে নিতেছে। একটা দিন তো আমার খোঁজ নাওনি, কেমন আছে ছেলেটা, এসব বলছি আর আমার চোখ দিয়ে পানি পড়ছে। তখন আমার কাঁধের উপরে হাত রাখলো নুসরাতের বাবা
আমি তাকে দেখিয়ে আমার বাবাকে বললাম, দেখো এই মানুষটাকে, উনি আমাকে কখনো দেখেওনি, কিন্তু তিনি শুধুই আমার কথা শুনে আমাকে বিশ্বাস করে তাদের বাসায় থাকতে দিয়েছে, পড়াশোনা করিয়েছে, বাবার মতো স্নেহ করছে, কখনো কোনো কিছুর জন্য আমাকে নিষেধ করেনি। সব থেকে আসল কথা কি জানো বাবা, উনি ওনার সব থেকে মূল্যবান সম্পদ ওনার মেয়েকে আমার হাতে তুলে দিয়েছে। আমি এবার নুসরাতকে সবার সামনে নিয়ে আসলাম। নুসরাতের সাথে আমার মা বাবার পরিচয় করিয়ে দিলাম। নুসরাত এবার সবাইকে সালাম করলো। এবার আমার কাকা কাকি আমার দিকে এগিয়ে এসে বলল, না তোমাদের কোনো দোষ আমি দেই না, আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে আর ছোট করবেন না। কিন্তু আমার এটাই বেশি খারাপ লাগছে যে তোমাদের সামনে আমি ছোট থেকে এত বড় হলাম, তোমরা আমাকে চিনতে পারলে না। আমার শুধুই এই একটাই কষ্ট। আমার এসব কথা শুনে সবার চোখে পানি। এবার আমি সামনের দিকে তাকাতেই দেখি স্নেহা দাঁড়িয়ে আছে। স্নেহাকে দেখে অনেক খারাপ লাগছে। কি মেয়েটা কি হয়ে গেল, চোখের নিচে কালো দাগ বসে গেছে, আগের থেকে অনেক রোগা হয়ে গেছে, দেখেই মনে হয় সবসময় কান্না করে, চোখ লাল হয়ে আছে। স্নেহা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে এবার ধীরে ধীরে আমার কাছে আসতে থাকে। আমার কাছে এসে আমার পায়ে ধরে কান্না করতে শুরু করে। কেন জানি স্নেহার কান্না আমি সহ্য করতে পারছি না। স্নেহা আমাকে বলল, ঈশান, আমি তোমাকে এতদিনও চিনতে পারিনি। তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, তোমার গায়ে হাত তুলেছি, তোমাকে অবিশ্বাস করেছি, তোমার কথা শুনতে চাইনি। ঈশান, যেদিন আমি আসল ঘটনা জানতে পারি তখন ইচ্ছে করছিল নিজের গলায় দড়ি বেঁধে মরে যেতে, কিন্তু আমি সেটাও পারিনি। শুধুই বেঁচে আছি তোমার কাছে ক্ষমা চাইবো বলে। একটা মানুষকে আমি কতটা কষ্ট দিলাম। তোমার খারাপ সময়ে আমি তোমার পাশে না থেকে তোমাকে দূরে সরিয়ে দিয়েছি। বারবার তোমার একটা কথা আমার মনে পড়ছে, সেটা ছিল, প্লিজ নেহা, আমার কথাটা একটু শোনো। কিন্তু আমি সেদিন তোমার কোনো কথা শুনতে চাইনি। আমাকে ক্ষমা করে দাও ঈশান। আনার ভাবি আমার কাছে এসে বলল, ভাই, স্নেহা প্রতিদিন এই বাড়িতে এসে তোমার কথা জিজ্ঞেস করে। মেয়েটা সবসময় কান্না করে শুধুই তোমার জন্য। তুমি ওকে ক্ষমা করে দাও, ও নিজের ভুল বুঝতে পারছে। আমি ক্ষমা করে দিলাম, কারোর উপরে আমার কোনো রাগ নেই। স্নেহা বলল, ঈশান, আমাকে কি আরেকটাবার তোমার জীবনে নেবে? সেটা আর সম্ভব না স্নেহা। তোমার প্রতি একটা সময় আমার ভালোবাসা ছিল, এখনও কোনো ভালোবাসা তোমার জন্য নেই। আমি এখন অন্য কারো, আর তাকে নিয়ে আমি অনেক ভালো আছি। আর সব থেকে বড় কথা, আমি বিবাহিত। আমার কথা শুনে স্নেহার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। স্নেহা আমাকে বলল, আমি নিজের দোষে তোমাকে হারিয়ে ফেলেছি। স্নেহা এবার নুসরাতের কাছে গিয়ে বলল, বোন, ঈশানকে কখনো কোনো কষ্ট দিও না, খুব ভালো ছেলে। স্নেহা আমার হাত ধরে নুসরাতের হাতের উপরে দিয়ে স্নেহা কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল। নিলয় আমার কাছে এসে বলল, ঈশান চল। চলো মানে কোথায় যাবি? এখানে আমার বিয়ে করা সম্ভব না। যে তোকে মিথ্যে অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে, সেই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না দোস্ত। একদম চুপ, তুই এখানেই বিয়ে করবি। আর সব থেকে বড় কথা, শিউলি আমার বোন। আমি থাকতে আমার বোনকে বিয়ে না করে তুই এখান থেকে যেতেও পারবি না। আর ও তো নিজের ভুল বুঝতে পেরেছে, আমিও ক্ষমা করে দিয়েছি। তাহলে তোর আপত্তি কিসের? তুই এই বিয়ে করবি, এটাই আমার শেষ কথা। নিলয় আর আমাকে না করতে পারিনি। নিলয় বিয়ে করার জন্য রাজি হয়ে গেল। নুসরাতের মা বাবার সাথে আমার মা বাবার পরিচয় করিয়ে দিলাম। সবার সব ভুল ভেঙে গেল। ভালোভাবে বিয়ের কাজ শেষ হয়ে গেল। এবার কোণে বিদায় দেওয়ার পালা। শিউলিকে নিলয়ের হাতে তুলে দিয়ে বললাম, তুই আমার বোনকে দেখে রাখবি, ও যেন কখনো কোনো কষ্ট না পায়। শিউলি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এবার শিউলিকে গাড়িতে উঠিয়ে দিলাম। আমার মা বাবা আমার কাছে এসে বলল, তুই কি চলে যাবি ঈশান? এখানে তো আমি অতিথি হয়ে এসেছি, আমাকে তো চলে যেতেই হবে। বাবা, তোকে পেয়ে আমরা আবার হারিয়ে ফেললাম। আমি তো অনেক আগেই হারিয়ে গেছি, তখন তো আমার খোঁজ নাওনি। যাই হোক, ভালো থেকো তোমরা। বাবা, তুই কি এখনো আমাদের উপরে রেগে আছিস? আমার আর কোনো রাগ কারোর উপরে নেই। আসি, আল্লাহ হাফেজ। ভাবির থেকে বিদায় নিয়ে চলে আসলাম। এই কথা বলে আমি গাড়িতে উঠে বসে পড়লাম। এবার আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবার থেকে বিদায় নিয়ে চলে আসলো। নুসরাত এবার আমার মা বাবার পায়ে হাত দিয়ে সালাম করলো। আমার আম্মু নুসরাতের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, দোয়া করি মা সুখে থেকো, আমার ছেলেটার খেয়াল রেখো। দোয়া করবেন মা। তারপর নুসরাতও চলে আসলো। ও একটা কথা বলা হয়নি, আমার দাদি মারা গেছে। আমি বাসা থেকে বের হয়ে যাওয়ার কিছুদিন পরে আমার দাদি মারা যায়। এবার আমরা সবাই ঢাকা ফিরে আসলাম। তারপর অনেক দিন কেটে গেল। আমি কাজ করছি, হঠাৎ করে আমার ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি নুসরাত কল দিয়েছে। আমি তাড়াতাড়ি করে ফোন রিসিভ করলাম। নুসরাত, বলো। একটা খুশির খবর আছে। কি সেটা? লজ্জা লাগছে খুব? আরে বলো। তুমি বাবা হতে চলেছো। নুসরাত এই কথা বলে ফোন কেটে দিল। নুসরাতের মুখে এই কথা শুনে আমি তো মহা খুশি।
মিষ্টি কিনে অফিসার সবাইকে খাইয়ে দিলাম। আমিও তাড়াতাড়ি করে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখে আমার মা বাবাও চলে আসছে। তাদের দেখে আমি আরও বেশি খুশি হয়ে গেলাম। আব্বু আম্মুকে জড়িয়ে ধরলাম। তাদের জিজ্ঞেস করলে তোমরা কখন আসলে? এই তো কিছুক্ষণ আগেই আসলাম। খুশির খবর শুনে কি আর বাড়িতে থাকা যায়, তাই তোর মাকে নিয়ে চলে আসলাম। খুব ভালো করছো। ভাবি আসেনি? না, বাসা তো খালি হয়ে যাবে, তাই নিয়ে আসিনি। এখন তুমি আর বৌমা আমাদের বাসায় চলো। যাবো আব্বু, অবশ্যই যাব। তারপর আমি নুসরাত আমাদের বাড়িতে চলে গেলাম। আমাদের একটা কন্যা সন্তান হয়েছে, খুব মিষ্টি দেখতে। ধীরে ধীরে আমার মেয়েও বড় হতে থাকে। এরপর থেকে আমাদের পরিবারে আর কোনো সমস্যা দেখা দেয়নি। খুব ভালোভাবে চলতে থাকে আমাদের জীবন। হাসি খুশি একটা পরিবার হয়ে ওঠে। আর গল্পটা এখানেই শেষ করে দিচ্ছি।